নবাবজাদা এমনভাবে ঘুমাচ্ছে যেন ঢাকা শহরের বড় পাহাড় একাই কেটে এসেছে। সারাদিন তো শুধু আমার পেছনে লাগবে আর গম্ভীর মুখ করে ভাব মারবে আর কারণে অকারণে আমাকে বকবে। আজ আমি দেখাচ্ছি মজা। এমন একখান ডিজাইন করে দেব তোমার এই রাগী মুখে যে আয়নার সামনে গেলে তুমি নিজেই নিজেকে ভয় পেয়ে লাফ দিয়ে উঠবে। তুমি ভাবছো আমি তোমাকে ভয় পাই? মোটেও না। এই পিচ্চি মেহরিনের মাথায় কত বুদ্ধি সেটা আজ হাড়ে হাড়ে টের বাবা মিস্টার জলহস্তি। ফাল্গুনের মিষ্টি আকাশ। ঢাকার মিরপুর রূপনগর আবাসিক এলাকার পুরনো দোতলা বাড়ির চারপাশে তখনও কাকডাকা ভোর পুরোপুরি কাটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নীরব এখন তার বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই তার আপন মামাতো বোন মেহেরিন পা টিপে টিপে ঘরে ঢুকেছে। মেহেরিন এবার কেবল কলেজে উঠেছে, কিন্তু স্বভাবে এখনও ক্লাস 5-এর অবুঝ বাচ্চাদের মতোই রয়ে গেছে। বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত নীরবের দিকে তাকিয়ে এসে ডান হাতের কালো পার্মানেন্ট মার্কারের ঢাকনা খুলল। তারপর মুখ চেপে হেসে খুব সাবধানে নীরবের গালে বিড়ালের মতো 3টে লম্বা দাগ টেনে দিল। নাকের ডগায় একটা গোল্লা আঁকতে যাবে, ঠিক এমন সময় নীরব নড়ে উঠল। মেহেরিন ভয় পেয়ে সাথে সাথে খাটের নিচে ঢুকে গেল। উফ, মশাগুলাও শান্তিতে ঘুমাতে দেবে না নাকি? নীরব পাশ ফিরে আবার চোখ বন্ধ করতে চাইল, কিন্তু খাটের নিচ থেকে একটা চাপা হাসির শব্দ ওর কানে আসায় সে বিরক্ত হয়ে উঠে বসল। কে ওখানে? কোনো উত্তর নেই। নীরব খাট থেকে পা নিচে নামাতেই মেহেরিনের ওড়নার একটি অংশ ওর পায়ে ঠেকল। মেহেরিন, তুই খাটের নিচে কি করছিস? মেহেরিন বুঝতে পারলো ধরা পড়ে গেছে। সে আস্তে আস্তে মাথা বের করে ফ্লোরে বসলো। আমি তো আমার কানের দুল খুঁজছিলাম। আমার খাটের নিচে তোর কানের দুল কি করবে? কাল রাতে যখন তোমার ল্যাপটপে গেম খেলছিলাম তখন হয়তো খুলে পড়ে গেছে। ল্যাপটপ ছিল টেবিলের ওপর, তুই গেম খেলতে খেলতে খাটের নিচে গেলি কেন? আরে দুলটা গড়িয়ে গড়িয়ে খাটের নিচে চলে যেতে পারে না। তুমি এত জেরা করছো কেন? আমি কি চোর নাকি? সোনার দুল কি ফুটবল যে গড়িয়ে খাটের নিচে যাবে? নীরব বিরক্তি নিয়ে খাট থেকে নামলো। বাথরুমে যাওয়ার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়াতে এসে নিজের মুখ দেখে চমকে উঠল। মেহেরিন! নীরবের গগন বিদারী চিৎকারে মেহেরিন ততক্ষণে দরজা পার হওয়ার জন্য দৌড় দিয়েছে, কিন্তু নীরব লম্বা পা ফেলে এক মুহূর্তেই ওর ওড়না হাত চেপে ধরল। কি এঁকেছিস এটা আমার মুখে? আমি কিছু করিনি তো। তোর ডান হাতে মার্কার কেন? এটা দিয়ে আমি খাতায় আর্ট করছিলাম। আর্ট করা কি অপরাধ? আমার মুখটা কি তোর খাতা? তোমার মুখটা একদম সাদা কাগজের মতো তো, তাই একটু ডিজাইন করে দিলাম। ডিজাইন? আমাকে বিড়াল বানিয়ে দিয়েছিস তুই? বিড়াল না বাঘ? তুমি তো সারাদিন বাঘের মতোই গর্জন করো, তাই এঁকে দিলাম। ফাইজলামো করছিস আমার সাথে? ছাড়ো আমার হাত, লাগছে তো। নীরব মেহেরিনের হাতটা আরেকটু শক্ত করে ধরল। মেহেরিন বুঝলো এবার সোজা কথায় রক্ষা নেই, তাই সে সাথে সাথে চোখ দুটো পানিতে ছলছল করে ফুপিয়ে ওঠার ভান করলো। তুমি আমাকে মারবে? মারো, আমি একটা এতিম মেয়ে, আমাকে সবাই মারে, আমার কেউ নেই দুনিয়াতে। এতিম মানে? তোর বাবা মা তো পাশের ঘরেই ঘুমাচ্ছে। তুমি আমার হাত মুছড়ে ভেঙে দিচ্ছ। আমি কাল কলেজে যাব কিভাবে? আমি তো খাতায় লিখতেও পারবো না। মেহেরিনের অবুঝ চোখের পানি আর গাল ফোলানো চেহারা দেখে নীরবের রাগটা হুট করে কোথাও যেন গায়েব হয়ে গেল। আমি তোর হাত ভাঙিনি। সকাল সকাল নাটক করিস না। তাহলে ছাড়ছো না কেন? নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে মেহেরিনের হাত ছেড়ে দেয়। যা এখান থেকে, আর কখনো আমার ঘরে আসবি না। তোমার ঘরে কি মণিমুক্তা লুকানো আছে যে আসবো না? আমি আর জীবনেও আশা ছাড়বো না। কথাটা বলে মেহেরিন এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নীরব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো দাগওয়ালা মুখের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এরপর সকালের অনেকটা সময় পার হয়ে যায়। নীরব বাথরুমে ঢুকে সাবান দিয়ে ঘষে ঘষে মুখের দাগ তোলার চেষ্টা করে, কিন্তু পার্মানেন্ট মার্কারের দাগ সহজে ওঠার নয়, হালকা একটা ছায়া রয়েই যায়। মেহেরিন নীরবের সামনে আর না পড়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে দাদুর পাশে বসে পেয়ারা খাচ্ছিল আর টিভিতে কার্টুন দেখছিল। সকাল 9টার দিকে বাড়ির সবাই ডাইনিংয়ে বসে নাস্তা করার জন্য জড়ো হয়। ডাইনিং টেবিলটা বেশ বড়। নীরবের দাদু হেড অফ দ্য টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। দেশের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, চালের দাম আবার বেড়েছে। আরে বাবা, চালের দাম তো বাড়বেই। বাজারে সেন্টিকেট তো আর আমরা ভাঙতে পারবো না। আমজাদ সাহেব নীরবের বাবা, পেশায় একজন ব্যাংকার। তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। ঠিক তখনই নীরব মুখ ফুলিয়ে এসে চেয়ার টেনে বসলো। কিরে নীরব,
তোর গালে ওগুলো কি? সেভ করতে গিয়ে গাল কেটে ফেলেছিস নাকি? তোমার ওই আদরের ভাইজিকে জিজ্ঞেস করো। মেহেরিন ঠিক নীরবের উল্টো দিকের চেয়ারে বসেছিল। সে মাথা নিচু করে মুচকি হাসল। মেহেরিনের মা অর্থাৎ নীরবের মামি, যিনি একজন স্কুল শিক্ষিকা, তিনি রান্নাঘর থেকে পরোটার প্লেট নিয়ে এলেন। কি করেছে আমার মেয়ে? ও সকালে আমার মুখে মার্কার দিয়ে দাগ কেটে দিয়েছে মামি, দেখেন কি অবস্থা করেছে। আহা, তো কি হয়েছে? বাচ্চা মানুষ, একটু দুষ্টামি করেছে। নীরবের মা সালমা বেগম টেবিলের একপাশে তরকারির বাটি রাখছিলেন। মা, ও বাচ্চা মানুষ, ও কলেজে পড়ে। তোর সে ছোট, তুই বড় না, একটু ছাড় দিতে পারিস না? দাদু, আপনি কিছু বলছেন না? ও আমার মুখে দাগ দিয়ে দিয়েছে। কি বলবো ভাই, তোকে তো বিড়ালের মতো বেশ কিউট লাগছে। ঠিক বলেছো বাবা, নীরবকে একদম টম অ্যান্ড জেরির টমের মতন লাগছে। দাদু আর বাবার কথা শুনে পুরো টেবিলে সবাই হেসে উঠল। নীরব রাগে গজগজ করতে লাগলো। তার প্লেটে কেবল একটা ডিম ভাজা দেওয়া হয়েছে। মা, আমার ডিমটা একটু কড়া করে ভাজতে বলেছিলাম। হয়েছে কড়া ভাজা, চুপচাপ খেয়ে নে। নীরব রুটি ছেঁড়ার জন্য 2 হাত ব্যবহার করতে গেল, আর ঠিক সেই সুযোগটাই নিল মেহেরিন। সে সন্তর্পণে নিজের কাটা চামচটা নীরবের প্লেটে চালান করে দিল এবং চোখের পলকে নীরবের ডিম ভাজাটা গেথে নিজের প্লেটে নিয়ে নিল। নীরব রুটি ছিঁড়ে ডিম নেওয়ার জন্য প্লেটে তাকিয়ে দেখে ডিম নেই। আমার ডিমটা কোথায় গেল? মেহেরিন গাল ফুলিয়ে চেপোচ্ছে আর ছাদের দিকে তাকিয়ে আছে। মেহেরিন, তুই আমার ডিমটা নিয়েছিস? আমি কেন নিব? ডিম কি উড়ে আসতে পারে না? তোর প্লেটে আমার ডিমটা কি করছে তাহলে? এটা তো আমার ডিম, আমি খাচ্ছি। মিথ্যা বলবি না, তুই একটু আগেই একটা ডিম খেয়েছিস। আমার খিদে পেয়েছে, তাই আরেকটা খাচ্ছি। তুমি এত বকছো কেন? মামি, দেখেন ওকে, ও আমার প্লেট থেকে খাবার চুরি করেছে। আহা নীরব, তুই এত বড় একটা ছেলে হয়ে একটা ডিমের জন্য ঝগড়া করছিস? এখানে ডিমের প্রশ্ন না মামি, ও আমার প্লেট থেকে না বলে নিয়েছে। ও ছোট মানুষ, খেয়েছে তো কি হয়েছে, তুই আরেকটা ভেজে নে। আমি কেন আর একটা ভেজে নেব? আমি কি বাবুর্চি? আরে বোকা, বোনকে খাইয়ে দিলে তো শাওয়ার হয়। আমার সোয়াবের দরকার নেই, আমার ডিম ফেরত চাই। ডিম তো আমি খেয়ে ফেলেছি, এখন কি পেট থেকে বের করে দেব? যদি চাও তাহলে বের করে দেব, কিন্তু পরে খেতে হবে। ছি, তুই একটা আস্ত রাক্ষসী। আর তুমি একটা স্বার্থপর, একটা ডিমের জন্য এত চিল্লাচ্ছ। আমি স্বার্থপর? তুই আমার ঘুম নষ্ট করলি, মুখে দাগ দিলি, এখন খাবারও কেড়ে নিলি। খাবার কেড়ে নেইনি, জাস্ট ধার নিয়েছি। ডিম কেউ ধার নেয়? এটা তুই ফেরত দিবি কিভাবে? কালকে তোমাকে একটা পোল্ট্রি মুরগি কিনে দেব, সারাদিন ডিম পারবে আর তুমি বসে বসে খাবে। মেহেরিনের কথা শুনে পরিবারের সবাই এবার আর হাসি চেপে রাখতে পারলো না। নীরব রাগ করে অর্ধেক রুটি খেয়ে উঠে পড়ল। তোমাদের সাথে আর বসে খাওয়াই যায় না। নীরব বেসিনে হাত ধুয়ে গেল। মেহেরিন আর চোখে নীরবের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো। নীরব আয়নায় সেই ভেঙচি দেখে ফেলল, কিন্তু কিছু না বলে রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। মেহেরিনদের এই বাড়িতে থাকার পেছনে একটা কারণ আছে। মেহেরিনের বাবা অর্থাৎ নীরবের আপন মামা একজন সরকারি কর্মকর্তা, যার বর্তমান পোস্টিং রাঙামাটিতে। মেহেরিনের ঢাকার কলেজে পড়াশোনা এবং ওর মায়ের স্কুলের চাকরির সুবিধার্থে নীরবের বাবা মা আর দাদুই জোর করে মা মেয়েকে নিজেদের এই বড় বাড়িতে নিয়ে এসেছেন। আর সেই সুবাদেই মেহেরিন পেয়েছে নীরবের মতো একজন সারাক্ষণ ঝগড়ার সঙ্গী, যাকে জ্বালিয়ে মারাটাই তার প্রধান রুটিন। নাস্তার পর্ব শেষ হওয়ার পর বাড়ির পুরুষরা যে যার কাজে বেরিয়ে যায়। দাদু নিজের ঘরে গিয়ে রেডিও ছাড়েন। নীরবের ক্লাস ছিল না বলে সে ঘরে বসে অ্যাসাইনমেন্ট করছিল। সকাল গড়িয়ে দুপুর 11টার দিকে কড়া রোদ ওঠে। মেহেরিন ছাদের দিকে যায় কিছু ভেজা কাপড় রোদে দিতে। নীরবও ঠিক সেই সময় একটু খোলা বাতাসের জন্য ছাদে দাঁড়িয়ে বন্ধু পলাশের সাথে ফোনে কথা বলছিল। নীরব ভাইয়া ফোনে কার সাথে এত হাসাহাসি করছে? গার্লফ্রেন্ড নাকি? দাঁড়াও, তোমার হাসি আমি বের করছি। ছাদের একপাশে সারি সারি টবে গাছ লাগানো, গাছের পাশে একটা পানি ভর্তি মগ রাখা ছিল। মেহেরিন মগটা হাতে নিয়ে এমন একটা ভান করলো যেন সে গাছে পানি দিচ্ছে। নীরব ফোনে কথা বলতে বলতে মেহেরিনের কাছাকাছি চলে এলো। হ্যাঁ পলাশ, তুই ওই নোটসগুলো বিকেলে নিয়ে আসিস, আমি রেডি থাকবো। ঠিক তখনই মেহেরিন হাতের মগ পানিটা সজোরে গাছের দিকে ছুঁড়ে মারলো, কিন্তু পানির একটা বড় অংশ গাছের বদলে সরাসরি নীরবের গায়ে শার্টে গিয়ে পড়লো। আহ, কি করছিস এটা?
নীরব চমকে এক পা পিছিয়ে গেল। ওর ইস্ত্রি করা শার্টের অর্ধেকটা ভিজে চুপচুপে হয়ে গেছে। মেহেরিন চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করলো। ও মা, তুমি এখানে কখন এলে? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, তুই দেখে পানি দিতে পারিস না? আমি তো গাছের গোড়ায় পানি দিচ্ছিলাম, তুমি গাছের সামনে এলে কেন? আমি গাছের সামনে আসিনি, তুই ইচ্ছে করে আমার গায়ে পানি মেরেছিস। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার গায়ে পানি মারবো? তোর তো সারাদিন কোনো কাজ নেই, অন্যের পিছে লাগাই তোর একমাত্র কাজ। নীরব পকেট থেকে রুমাল বের করে শার্টটা মোছার চেষ্টা করলো। শার্টটা আমি একটু পরেই পরে বের হতাম, এখন এটা ভিজিয়ে দিলি? রোদে দাঁড়িয়ে থাকো, 5 মিনিটে শুকিয়ে যাবে। আমি কি কাপড় যে রোদে শুকাতে দেব নিজেকে? তাহলে ঘরে গিয়ে শার্ট বদলাও, এত চিল্লাচ্ছ কেন? তুই সরি বলবি কিনা সেটা বল। আমি কেন সরি বলবো? ভুল তো তোমার, তুমি গাছের রাস্তায় দাঁড়িয়েছিলে। গাছের আবার রাস্তা হয় নাকি গাধি? আমাকে গাধি বলবে না বলে দিচ্ছি। 100 বার বলবো, তুই একটা গাধি, পিচ্ছি বাদর। আমি বাদর হলে তুমি কি? হ্যাঁ, তুমি একটা জলহস্তি। জলহস্তি? আমি তোকে আজ ছাদ থেকে ফেলে দেব। নীরব এক পা এগোতেই মেহেরিন দৌড় দিল ছাদের সিঁড়ির দিকে। ফুপি, দেখো না নীরব ভাইয়া আমাকে মারতে আসছে। মেহেরিন চিৎকার করতে করতে নিচে নেমে গেল। নীরব ভেজা শার্ট নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর দুপুর গড়িয়ে 1টা বাজে। রোদের তেজ কমে বাড়ির ভেতরটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। ড্রয়িং রুমের বড় সোফায় বসে মেহেরিন টিভি দেখছিল। এই সময়টা বাড়ির বয়স্করা একটু বিশ্রাম নেন। নীরব শার্ট বদলে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা কফির মগ। টিভিতে তখন একটা হিন্দি ডাবিং এর কার্টুন চলছিল। নীরব সোফার এক কোণে বসে কফিতে চুমুক দিল। টিভি রিমোটটা দে তো। কেন? আমি তো কার্টুন দেখছি। কার্টুন বাচ্চারা দেখে, এখন নিউজ দেখার সময়। আমি তো বাচ্চাই, মা একটু আগেই বললো না। তুই যে কখন বাচ্চা আর কখন বড় হয়ে যাস সেটা কেউ বুঝতে পারে না। সেটা তোমার বোঝার দরকারও নেই, আমি রিমোট দেব না। মেহেরিন রিমোটটা নিজের পেছনের বালিশের নিচে লুকিয়ে ফেললো। দেখ মেহেরিন, আমার একটা জরুরি খবর দেখার আছে, রিমোটটা দে। কিসের খবর? শেয়ার বাজার? ওসব বোরিং জিনিস কে দেখে? তুই বুঝবি না, তুই রিমোট দে। বললাম তো দেব না। ডোরেমনের গ্যাজেট দেখাচ্ছে এখন। নীরব এবার নিচের জায়গা থেকে উঠে মেহেরিনের দিকে এগিয়ে গেল। তুই সোজা কথাই দিবি নাকি আমি নিজে নেব? তুমি আমার গায়ে হাত দিলে আমি কিন্তু চিৎকার করব। তুই সারাদিন খালি চিৎকার করার হুমকি দিস, রিমোট বের কর। নীরব মেহেরিনের পেছনের বালিশটা টেনে নেওয়ার চেষ্টা করলো। মেহেরিন সাথে সাথে রিমোটটা হাতে নিয়ে সোফার উপর দাঁড়িয়ে পড়লো। ধরতে পারলে নিয়ে নাও। তুই সোফার উপর জুতো নিয়ে উঠেছিস, মা দেখলে তোকে আস্ত রাখবে না। আমি জুতো খুলে উঠেছি, এই দেখো। মেহেরিন পা উঁচু করে দেখলো। নীরব সেই সুযোগটাই রিমোটটা ছো মারার চেষ্টা করলো, কিন্তু মেহেরিন দ্রুত হাত সরিয়ে নিল। ভারসাম্য রাখতে না পেরে সে সোফা থেকে টাল খেয়ে নিচের কার্পেটের উপর পড়ে গেল। আরে সাবধানে। নীরব হাত বাড়িয়ে তাকে ধরার আগেই মেহেরিন ধপাস করে ফ্লোরে পড়ে গেল। মেহেরিনের ডান হাতের কনুইটা ফ্লোরে একটু জোরেই আঘাত পেল। আউট! আম্মু গো! মেহেরিন ব্যথায় কুকিয়ে উঠল। চোখ দিয়ে সত্যি সত্যি 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীরব এবার ঘাবড়ে গেল। সে দ্রুত মেহেরিনের পাশে হাঁটু গেড়ে বসলো। কি হলো, বেশি লেগেছে? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কখন ধাক্কা দিলাম? তুই তো নিজে লাফ দিতে গিয়ে পড়ে গেলি। তুমি রিমোট কাটতে না এলে তো আমি পড়তাম না। মেহেরিন তার ডান হাতটা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নীরব মেহেরিনের হাতটা আস্তে করে ধরলো। জায়গাটা হালকা লাল হয়ে গেছে। দেখি, হাতটা সোজা কর, হাড় ভেঙেছে কিনা দেখি। হাত ছাড়ো আমার, তুমি একটা পাষাণ লোক। চুপ করে থাক, বেশি নড়াচড়া করিস না, আমি বরফ নিয়ে আসছি। নীরব দ্রুত কিচেনের দিকে গেল। ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ এনে রুমালে পেঁচিয়ে নিয়ে নিল। মেহেরিন তখনও কার্পেটের উপর বসে নাক টানছে। হাতটা দে। লাগবে না তোমার বরফ, তুমি নিউজের চ্যানেল দাও। আগে বরফটা লাগা, তারপর দেখছি। নীরব খুব সাবধানে মেহেরিনের কনুয়ে লাল হয়ে যাওয়া জায়গাটাতে বরফ ঘষতে শুরু করলো। মেহেরিন ব্যথায় একটু হিসির শব্দ করলো। ব্যথা করছে বেশি? এত লাফালাফি করলে তো ব্যথা পাবি। মেয়েদের মতো একটু শান্ত হয়ে বসতে পারিস না? আমি মেয়েদের মতোই বসেছিলাম। হ্যাঁ, তুই তো একদম রাজকন্যা, ডোরেমন দেখা রাজকন্যা। নীরবের গলার স্বরটা এখন আর রাগী নেই, বেশ নরম আর কেয়ারিং শোনাচ্ছে।
মেহেরিন নীরবের মুখের দিকে তাকালো। লোকটা বাইরে থেকে এত গম্ভীর, কিন্তু ভেতরে ভেতরে বেশ চিন্তিত হয়ে পড়েছে। তুমি আমাকে রাজকন্যা বললে? আমি তোকে গাধী রাজকন্যা বলেছি। ঠিক মতো কান পরিষ্কার করিস না। তুমি এত খারাপ কেন নীরব ভাইয়া? আমি খারাপ? তুই আমার মুখের 12টা বাজিয়েছিস, আমার ডিম খেয়েছিস, আমার শার্ট ভিজিয়েছিস, আর এখন আমি খারাপ? তাও তুমি খারাপ। নীরব হালকা হাসলো। বরফ লাগানো শেষ করে সে রুমালটা পাশে রাখলো। হয়েছে, এখন উঠে বস। মেহেরিন আস্তে করে উঠে সোফায় বসে পড়ল। রিমোটটা নীরবের পাশেই পড়েছিল। নীরব রিমোটটা হাতে নিল। মেহেরিন ভাবলো নীরব এবার নিউজ চ্যানেল দেবে, কিন্তু নীরব টিভিটা ডোরেমনের চ্যানেলেই রেখে দিল। দেখ তোর গ্যাজেট, আমার নিউজ দেখতে হবে না। মেহেরিন অবাক হয়ে নীরবের দিকে তাকালো। সত্যি? হ্যাঁ সত্যি, তবে এর বদলে বিকেলে তুই আমাকে 1 কাপ কফি বানিয়ে দিবি। আমি কফি বানাতে পারি না। তাহলে শিখে নিবি, ইউটিউব দেখে বানাবি। আচ্ছা বাবা, বানাবো, কিন্তু কফি খারাপ হলে আমাকে বকতে পারবে না। তুই বকা খাওয়ার মতোই কাজ করিস সারাদিন। এখন চুপচাপ টিভি দেখ, আমি ঘরে যাচ্ছি। নীরব উঠে নিজের ঘরের দিকে চলে গেল। মেহেরিন সোফায় বসে নীরবের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটা দুষ্টু আর মিষ্টি হাসি ফুটে উঠল ওর। বিকেলে অতিরিক্ত মিষ্টির কফি খেয়ে নীরবের পেটটা সারা রাত বেশ গুড়গুড় করেছে। তবে সে মেহেরিনের মন ভাঙার ভয়ে কিছুই বলেনি। পরের দিন দুপুর 1টা, ঢাকার লালমাটিয়া গার্লস কলেজের গেটের বাইরের গলিতে মেহেরিন তার 2 বান্ধবী নীলা আর ঐশীর সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এই মিয়া, আপনি কি টক বানাতে গিয়ে তেঁতুল চুরি করেছেন? ফুচকার ভেতরে কোনো টকই নেই। এটা কি মিষ্টি ফুচকা বানাচ্ছেন আপনি? মানুষের সামনে মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? আপা, টক তো ঠিকই দিছি, এখন বেশি তেঁতুলে টক খাইলে পেটে অসুখ করবে তো। আমার পেটের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি এত কৃপণ কেন? তেঁতুলের কি আকাল পড়েছে দেশে, নাকি নিজের গাছের তেঁতুল বাঁচাচ্ছেন? মেহেরিন, বাদ দে না প্লিজ। রাস্তাঘাটে মানুষজন কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে। তাকালে তাকাবে, আমি কি চুরি করে খাচ্ছি? টাকা দিয়ে খাবো আর ও আমাকে কম টক দেবে? আরে ধুর, তুই সবসময় তিলকে তাল করিস। তাড়াতাড়ি খেয়ে চল, রোদ বাড়ছে। না, আমি এই শুকনো ফুচকা খাবো না। এই ফুচকাওয়ালা মামা, জলদি টক ঢালুন বলছি। ঠিক তখনই একটু দূরে রাস্তার ওপাশে একটা লাল রঙের মোটর বাইকের ওপর বসেছিল নীরব, সাথে ওর 2 বন্ধু পলাশ আর রিফাত। কিরে নীরব, ওটা তোর পিসি কাজিন মেহেরিন না? কলেজের গেটে দাঁড়িয়ে কি সুন্দর ঝগড়া করছে দেখ। তোর মামা তো বোন তো পুরা যাত্রার নেত্রীর ভাই। ফুসকলার চাকরি আছে, খেয়েই ছাড়বে। এই মেয়েটা যেখানেই যাবে সেখানে একটা সিন ক্রিয়েট করবে, মাথায় কোনো বুদ্ধি নেই। নীরব বিরক্ত হয়ে মেহেরিনের দিকে তাকাতেই দেখলো পাশের গলির মোড়ে দাঁড়িয়ে থাকা 3-4টে বখাটে ছেলে মেহেরিনের দিকে তাকিয়ে নোংরা ইঙ্গিত করছে। ওদের একজনের হাতে জ্বলন্ত সিগারেট। নীরব, ওই কোনার ছেলেকে দেখছিস? ওরা কিন্তু মেহেরিনের দিকে এগোচ্ছে। হ্যাঁ রে, লক্ষণ ভালো ঠেকছে না। চল তো গিয়ে দেখি। তোরা এখানে থাক, আমি দেখছি। নীরব বাইক থেকে নেমে দ্রুত রাস্তা পার হয়ে ফুচকাওয়ালা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। মেহেরিন তখনও গাল ফুলিয়ে ফুচকাওয়ালাকে বকা দিচ্ছে। চুপ কর মেহেরিন। ও মা, নীরব ভাইয়া, তুমি এখানে কিভাবে? রাস্তায় দাঁড়িয়ে এসব কি তামাশা করছিস? তামাশা করব কেন? এই ফুচকাওয়ালা আমাকে টক কম দিয়েছে, আমি জাস্ট আমার অধিকার আদায় করছি। অধিকার আদায় করতে এসেছিস নাকি নাটক করতে এসেছিস? তুমি আমাকে কেন বকছো? আমি তো ভুল কিছু বলিনি। কত হয়েছে মামা? 80 টাকা স্যার। নীরব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে ফুচকাওয়ালার হাতে দিল। মেহেরিনের দিকে তাকিয়ে তার চোয়ার শক্ত হয়ে উঠল। বাকি টাকা লাগবে না। আর মেহেরিন, তোরা এখনই রিকশায় উঠবি। আমি আমার ফুচকা শেষ না করে যাবই না। তোকে যেটা বলেছি সেটা কর। আমি তোমার কথা কেন শুনবো? তুমি কি আমার গার্ডিয়ান? আমি তোর কে সেটা বাড়ি গিয়ে বুঝিয়ে দেব। নীলা, ঐশী, তোমরা মেহেরিনকে নিয়ে এখনই রিকশায় ওঠো। হ্যাঁ ভাইয়া, আমরা এখনই চলে যাচ্ছি। তোমরা ওর কথায় ভয় পেয়ে গেলে? নীরব মেহেরিনের ওড়নার এক কোণ ধরে তোকে টানতে টানতে রাস্তার পাশে দাঁড়ালো। খালি রিকশার দিকে নিয়ে গেল। মেহেরিন রাগে গজগজ করতে করতে রিকশায় চড়ে বসলো। তুমি একটা জলহস্তি, আমার ফুচকা খাওয়াটাই নষ্ট করে দিলে। রিকশাওয়ালা মামা, ওদের লালমাটিয়া রূপনগর আবাসিক এলাকায় নামিয়ে দিন, সাবধানে যাবেন। রিকশাটা চলতে শুরু করতেই মেহেরিন আর চোখে নীরবের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। নীরব সেদিকে না তাকিয়ে দ্রুত বন্ধুদের কাছে ফিরে গেল। কিরে দোস্ত, মেয়েটাকে এত ধমকালি কেন?
ও তো জাস্ট ফুচকা খাচ্ছিল। আমিও তো তাই ভাবছি। তুই তো কখনো রাস্তাঘাটে এমন রেড করিস না। তোরা দেখিসনি ওই কোনার বখাটে ছেলেগুলো ওর দিকে কিভাবে তাকাচ্ছিল? ও একটা আস্ত বোকা, নিজের ভালো মন্দ কিচ্ছু বোঝে না। ও আচ্ছা, তার মানে আমাদের নীরব মিয়ার মনের ভেতরে ভেতরে বেশ প্রোটেকশন ভাব আছে। হ্যাঁ রে পলাশ, খেয়াল করেছিস প্রোটেকশন দেওয়ার জন্য নবাবজাদা কেমন তেরে গেল? ফালতু কথা বন্ধ করবি? ও আমার মামাতো বোন, ওর কিছু হলে পরিবারের কাছে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, আমরা তো আর বাঙালি নই যে তোর ওই লুকানো ইমোশন বুঝবো না। পলাশ, তুই কিন্তু চর খাবি। নীরব বাইক স্টার্ট দিল। পলাশ আর রিফাত একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করতে করতে বাইকের পেছনে গিয়ে বসলো। দুপুরে সেই থমথমে পরিস্থিতির পর মেহেরিন বান্ধবীদের সাথে গাল ফুলিয়ে বাড়ি ফিরে আসে। ফুপিকে নালিশ করতে চেয়েও নীরবের রাগী চেহারাটা মনে করে সে আর সাহস পায়নি। এদিকে বিকেল 4টের দিকে মেহেরিনের ছোট ভাই ফাহিম তার নরসিংদীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরে। ফাহিম মেহেরিনের চেয়ে বয়সে 1 বছরের ছোট হলেও স্বভাবে সে মেহেরিনের চেয়ে অনেক বেশি শান্ত, বাস্তববাদী আর পরিপক্ক। ফাহিম আসতেই বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। বিকেলে 5টার দিকে ফাহিম আর মেহেরিন ছাদে যায় ঘুড়ি ওড়াতে। ফাল্গুনের বিকেলের মৃদু হাওয়া আর আকাশটা নানা রঙের ঘুড়িতে ছেয়ে আছে। ফাহিম, জলদি কর, ওই সবুজ ঘুড়িটাকে কেটে দে। আপু, তুমি নাটাইটা একটু ঢিল দাও, টান টান করে রাখলে সুতো কেটে যাবে। আরে আমি কি ঘুড়ি ওড়ানো চিনি না? তুই জাস্ট টান দে। মেহেরিনের তাড়াহুড়ো আর জেদের কারণে হঠাৎ সুতোয় টান লেগে ওদের ঘুড়িটা কেটে শূন্যে ভাসতে ভাসতে দূরে হারিয়ে গেল। মেহেরিন মুখ কালো করে ছাদে বসে পড়ল। দূর, তুই ঘুড়ি ওড়াতেই পারিস না। তোকে কে বলেছে হোস্টেল থেকে আসতে? কি আশ্চর্য, ঘুড়ি কাটলে তুমি, সুতোয় টান দিলে তুমি, আর দোষ দিচ্ছ আমাকে। তুই লাইটটা ঠিক মতো ধরতে পারিসনি, তাই কেটে গেছে। তোমার সাথে কথাই বলা যাবে না, তুমি সব সময় উল্টো যুক্তি দাও। ঠিক তখনই ছাদের অন্য কোণে এসে দাঁড়ালো নীরব। ওর হাতে একটা বড় চিল ঘুড়ি আর একটি নিখুঁতভাবে রাঙানো কাঠের ভারী লাটাই। নীরব ভাইয়া, তোমার লাইটটা আমাকে দাও। কেন দেব? এটা আমার লাটাই। আহারে, একটু দিলে কি হয়? আমার ঘুড়িটা কেটে গেছে। তোর ঘুড়ি কেটেছে তো আমি কি করব? নিজে ওড়াতে পারিস না, অন্যের জিনিসের উপর নজর দিস কেন? ফাহিম, দেখছিস তোর ফুপাতো ভাইয়ের অহংকার একটা লাইটের জন্য কেমন করছে? আপু, তুমি অন্যের জিনিস জোর করে কেন চাও? নিজের ঘুড়ি তো নিজেই কাটলে। তুমি কি আমার ভাই নাকি ওর চামচা? ফাহিম ঠিকই বলেছে, তুই একটা আনকোড়া আনাড়ি। লাটাই ধরলে সুতো পেঁচিয়ে হাত কেটে ফেলবি। আমি আনাড়ি? এই লাইটটা দাও বলছি। মেহেরিন জেদ ধরে নীরবের দিকে এগিয়ে গেল। নীরব লাটাইটা নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলল। বললাম তো দেব না, নিজের চরকায় তেল দে। আমি আজ এই লাইটটাই নিয়ে ছাড়বো। মেহেরিন নীরবের হাত থেকে লাটাইটি ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। ফাহিম একপাশে দাঁড়িয়ে হেসে কুটি কুটি হচ্ছে। আপু, তুমি আসলে একটা পিচ্ছি। ফাহিম, চুপ কর। নীরব ভাইয়া, ছাড়ো লাইটটা। মেহরিন, পাগলামি করিস না, ফ্লোরে পানি পড়েছে, পা পিছলে যাবে। আমি কিচ্ছু জানি না, আমাকে দাও। মেহেরিন জোর করে লাটাইটি টান দিতেই তার পা ছাদের ভেজা শ্যাওলা ধরা কোণটায় পিছলে গেল। সে সরাসরি পেছনের দিকে পড়ে যেতে লাগলো। মেহরিন, এক মুহূর্তের মধ্যে নীরব নিজের হাতটা লাটাইটা ছেড়ে দিয়ে মেহেরিনের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে টেনে নিল। মেহেরিন ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু কোনো আঘাত না পেয়ে সে আস্তে আস্তে চোখ খুলল। ছাদের ওপর বাতাস বইছে, চারপাশের শোরগোল যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মেহেরিনের 2 হাত নীরবের চওড়া কাঁধের ওপর রাখা, আর নীরবের শক্ত হাত করে জড়িয়ে ধরে আছে মেহেরিনের কোমর। মেহেরিন প্রথমবার নীরবের চোখের খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সে দেখলো নীরবের রাগী আর গম্ভীর চোখের ভেতরে এক অদ্ভুত উৎকণ্ঠা আর গভীর মায়া লুকিয়ে আছে। তুমি আমাকে ছাড়ো। সাবধানে দাঁড়াতে পারিস না? আমি তো দাঁড়িয়েই ছিলাম। দাঁড়িয়ে থাকলে পিছলে যাইতি না, সবসময় বাদরামো করিস। নীরবের গলার স্বর কাঁপছিল। মেহেরিনের হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে সে নিজেই নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিল। তার অবুঝ মনে এক অজানা অদ্ভুত অনুভূতির জন্ম হলো। কিরে আপু, তুই ঠিক আছিস তো, নাকি হাসপাতালে যেতে হবে? ফাহিমের ডাকে মেহেরিন হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে তাড়াহুড়ো করে নীরবের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। হ্যাঁ, আমি ঠিক আছি। ফাহিম, তোর এই পাগল বোনকে নিচে নিয়ে যা, ছাদে থাকলে
যে কোনো দিন বড় কোনো বিপদ ঘটাবে। নীরব নিচু হয়ে মাটি থেকে লাটাইটা তুলে নিল। তার কান দুটো লজ্জায় আর ঘাবড়ে গিয়ে লাল হয়ে গিয়েছিল, যা মেহেরিনের নজর এড়ায়নি। আমি আর তোমার সাথে থাকবই না। মেহেরিন ফাহিমের হাত ধরে দ্রুত ছাদের দরজা দিয়ে নিচে নেমে গেল। নীরব ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার হাতে এখনো হালকা কাঁপছিল। এই মেয়েটার কি কোনো দিন একটু বুদ্ধি হবে না? সন্ধ্যায় রূপনগর মাঠের মেলা প্রাঙ্গণে সন্ধ্যার পর থেকেই বেশ ভিড় জমতে শুরু করেছে। চারিদিকে রঙিন বাতি, নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ আর জিলাপি ভাজার মিষ্টি গন্ধে চারপাশটা মম করছে। ছাদের ওই ঘটনার পর থেকেই মেহেরিন কিছুটা চুপচাপ ছিল, কিন্তু সবাই মেলার গেটে পা রাখতেই তার ভেতরের সব চঞ্চলতা আবার ফিরে এসেছে। মেহেরিনের সাথে ওর ছোট ভাই ফাহিম আর নীরবও এসেছে। ফাহিম, তুই এই নাগরদোলাটা দেখেছিস? কত বড়! চল না একবার উঠি। আপু, আমার ভয় করে ওসব। তাছাড়া ওটায় উঠলে মাথা ঘুরে। তুমি বরং অন্য কিছু দেখো। তুই একটা আস্ত ভিতর ডিম। হোস্টেলে থেকে থেকে তোর সাহস বলতে কিচ্ছু নেই। নীরব ভাইয়া, তুমি উঠবে আমার সাথে? আমার খেদে কাজ নেই যে ওই বাঁশের তৈরি ভাঙাচোরা নাগরদোলায় উঠে জীবন বিপন্ন করব। তোকে মেলায় আসতে বলেছি, চুপচাপ হেঁটে দেখ। তুমিও তো দেখছি ফাহিমের মতোই ভীতু। শুধু শুধু এত বড় বডি বানিয়েছো, ভেতরে তো একদম মুরগির কলিজা। আমি ভীতু নাকি সাহসী সেটা প্রমাণ করার জন্য আমাকে নাগরদোলায় উঠতে হবে না। তুই সোজা হাঁটবি নাকি বাড়ি ফিরে যাবি? যাব না বাড়ি। এই ফাহিম, তুই আমার হাত শক্ত করে ধর। হারিয়ে গেলে কিন্তু ফুপি আমাকে আস্ত রাখবে না। ওরা তিনজন ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরের দিকে এগোতে লাগলো। দুই পাশে নানা রকমের খেলনা, কাচের চুড়ি আর খাবারের দোকান। ওয়াও নীরব ভাইয়া, ওই দেখো কত বড় একটা গোলাপি রঙের টেডি বিয়ার ঝুলছে, ঝুলিয়ে রেখেছে। ওটা আমার চাই। মেহেরিন, ড্রামা করা বন্ধ করবি? তোর বয়স কি এখন 7 বছর যে তোকে এত বড় টেডি কিনে দিতে হবে? বয়স দিয়ে কি হয়? আমার টেডি বিয়ার পছন্দ, আমি নেব। তুমি কিনে না দিলে আমি কিন্তু মেলা থেকে এক পাও নড়বো না। ওই এত বড় তুলার বস্তা কোলে নিয়ে পুরো মেলায় ঘুরবে কে? আমি বইতে পারবো না বলে দিচ্ছি। তোমাকে বইতে বলেছে কে? ফাহিম আছে না, ফাহিম কোলে করে নিয়ে যাবে। আর যদি ও না পারে, আমি নিজে মাথায় করে নিয়ে আসব। আপু প্লিজ, নিজের জেদের মধ্যে আমাকে টানো না তো। আমি হোস্টেল থেকে 2 দিনের ছুটিতে এসেছি মেলা দেখতে। তোমার ওই তুলার বস্তা কাঁধে নিয়ে ঘুরতে আসিনি। তুই একদম চুপ থাক ফাহিম। বড় আপুর অবাধ্য হতে নেই। তোকে হোস্টেলে এই শিক্ষা দিয়েছে? মুখটা একটু বন্ধ রাখবি? সারাক্ষণ শুধু ক্যাক ক্যাক করিস। মামা, ওই টেডিটার দাম কত? 1200 টাকা পড়বে স্যার, একদম খাঁটি তুলা দিয়ে বানানো। আপু মনিরে দিলে খুব খুশি হয়ে। এই নাও 1000 টাকা। আর মেহেরিন, এটা নিয়ে যদি তুই আর একটাও বায়না করিস তবে কান ধরে তোকে এখনই রিকশায় তুলে দেব। ইয়াহু! থ্যাংক ইউ নীরব ভাইয়া, তুমি আসলেই মাঝে মাঝে মানুষের মতো আচরণ করো। মেহেরিন খুশিতে লাফিয়ে উঠে এত বড় টেডি বিয়ারটা 2 হাতে জড়িয়ে ধরলো। টেডিটার সাইজ মেহেরিনের প্রায় সমান। আপু, তুমি কিন্তু আমাকে এটা ধরতে বলবে না। মেলাতে মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসছে। হাসলে হাসুক, আমার টেডি বিয়ার আমি যেখানে খুশি নেব। ও আচ্ছা, টেডি তো কেনা হলো, এখন আমাকে হাওয়াই মিঠাই কিনে দিতে হবে। তোর পেটে কি মেলা বসছে? একটু আগে ফুচকা খেলি, এখন আবার হাওয়াই মিঠাই? আমি একটা না 3টা খাবো। একটা লাল, একটা গোলাপি আর একটা নীল। আর ফুচকা খেয়েছি তো ঝাল লেগেছে, তাই এখন মিষ্টি খাবো। এটা তো একটা সরল লজিক, তুমি কেন বোঝো না? তোর লজিক শুনতে শুনতে আমার কান পচে গেছে। ওই যে দোকান, গিয়ে নিয়ে আয়। মেহেরিন এক হাতে টেডি বিয়ার আর অন্য হাতে বিশাল সাইজের গোলাপি রঙের একটা হাওয়াই মিঠাই নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো। মিঠাইয়ের আঠালো চিনি ওর গালে আর ঠোঁটে লেগে একাকার হয়ে গেল। কি খাচ্ছিস তুই? পুরো মুখটা তো বাদরের মতো লাল করে ফেলেছিস। একটু ভদ্রভাবে খাওয়া যায় না? হাওয়াই মিঠাই ভদ্রভাবে খায় কিভাবে? কাঁটা চামচ দিয়ে। তুমি তো একটা ফাউল লোক। মেহেরিন কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল। ওর মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চঞ্চল চোখ দুটোতে স্পষ্ট ভয়ের ছায়া নেমে এলো। নীরব ভাইয়া, আমার কেমন যেন লাগছে। মেহেরিন হাওয়াই মিঠাইটা একপাশে ফেলে দিয়ে পেছনের দিকে হেঁটে এসে নীরবের শার্টের হাতা শক্ত করে চেপে ধরলো। কি হয়েছে মেহেরিন? হাত কাঁপছে কেন তোর? ওই যে ওই কোনায় বেলুন শুটার দোকানের পাশে দাঁড়ানো কালো জ্যাকেট পরা লোকটা, ওর না মোবাইলে আমার ছবি তুলছিল। ছবি তুলছিল মানে?
তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি যখনই তাকাচ্ছি ও মোবাইলটা লুকিয়ে ফেলছে। আমার খুব ভয় করছে নীরব ভাইয়া। নীরবের গলার স্বর এক মুহূর্তে গম্ভীর আর তীক্ষ্ণ হয়ে উঠল। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চোখ দুটো ছোট করে ওই কালো জ্যাকেট পরা লোকটার দিকে তাকালো। ফাহিম, মেহরিনকে তোর পাশে রাখ। মেলা থেকে বের হচ্ছি আমরা। কি হয়েছে ভাইয়া? লোকটাকে? পরে বলছি। মেহরিন, আমার হাত শক্ত করে ধরে রাখবি, একদম ছাড়বি না। আমরা কি বাড়ি চলে যাব? হ্যাঁ। ফাহিম, ডান দিক দিয়ে চল। মেলাতে আজ বেশি ভিড়, এখানে থাকা ঠিক হবে না। লোকটা নীরবের তীক্ষ্ণ নজর দেখে চট করে ভিড়ের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করলো। নীরব আর দেরি না করে ভাই বোনকে নিয়ে দ্রুত মেলার গেট দিয়ে বেরিয়ে একটা রিকশায় উঠে বসলো। বাড়ি ফিরে আসার পরও মেহেরিনের মনের ভেতরটা ভয় পুরোপুরি কাটেনি। রাত তখন 10টা। রূপনগরের দোতলা বাড়ির ড্রয়িং রুমে পরিবারের সবাই বসে রাতের খাবারের শেষের আড্ডা দিচ্ছিল। কিরে মেহরিন, মেলা কেমন দেখলি? আর এত বড় টেডি তোকে কে কিনে দিল? আর বলো না আম্মু, নীরব ভাইয়া তো কিনে দিতে চাইনি। ওর পকেট থেকে টাকা বের করে, মানে পাথরের ভেতর থেকে পানি বের করা। আহা, তুই তো দেখছি ভাইয়ের নামে সারাক্ষণ শুধু নালিশি করিস। ও তো তোকে কত আদর করে নিয়ে গেল। ফুপি, তুমি তোমার ছেলের আসল রূপ জানো না। ও আমাকে সারা রাত মেলায় হাঁটাতো, যদি আমি জোর করে রিকশায় না উঠতাম। মেহরিন সোফায় বসে নিজের কলেজ ব্যাগটা থেকে বই বের করার জন্য চেন খুলল। ঠিক তখনই একটা সাদা রঙের খাম মেঝেতে পড়ে গেল। আরে, এটা আবার কি? আমার ব্যাগে এই চিঠি কে রাখলো? দেখি আপু, কি ওটা? তোর কোনো লাভ লেটার নাকি? লাভ লেটার হতে যাবে কেন? আমি কি তোর মতো ফাজিল? মেহরিন খামটা খুলে ভেতর থেকে কতগুলো ছবি আর একটা ভাঁজ করা কাগজ বের করলো। ছবিগুলো দেখে ওর চোখের মনি বড় বড় হয়ে গেল। ও মা, এগুলো তো আমার ছবি। কে তুলেছে এগুলো? দেখি তো। আরে, এটা তো কলেজের গেটের সামনে ছবি। হ্যাঁ, আমি যখন পরশুদিন নীলা আর ঐশীর সাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম তখনকার ছবি। আর এই যে এটা আমাদের বাড়ির গেটের সামনের ছবি। আমি বিকেলে যখন ছাদে ছিলাম সেটাও তুলেছে। আপু, কেউ তোকে ফলো করছে, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আরে ধুর, এটা নির্ঘাত নীলা আর ঐশীর কাজ। ওরা প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক কেন করবে? আমাকে ভয় দেখানোর জন্য এসব ছবি প্রিন্ট করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। আমি ওদের কাল ক্লাসে গিয়ে দেখাবো মজা। মেহরিন হাসতে হাসতে চিঠিটা সোফার উপর রাখলো। নীরব এতক্ষণ চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সে মেহরিনের হাত থেকে চিঠিটা টেনে নিয়ে পড়তে শুরু করলো। মেহরিন, এটা কোনো প্র্যাঙ্ক নয়। চিঠিটা কি লিখেছে পড়েছিস? কি লিখেছে? ওগুলো তো ফালতু কথা। এখানে লেখা আছে, মেহরিন, তুমি শুধু আমার। অন্য কারো দিকে তাকালে বা বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব। তুই এটাকে ফালতু কথা বলছিস? কি? কে লিখেছে এটা? আরও লেখা আছে, আর তোমার ওই ফুফাতো ভাই নীরবকে বলো নিজের সীমানার মধ্যে থাকতে, নয়তো ওর হাত পা আমি ভেঙে দেব। চিঠির নিচে সই করা আছে সুনীল। সুনীল? ওটা কে? আমাদের কলেজে তো এমন নামের কেউ নেই। মেহরিনের ফুপা আমজাদ সাহেব এবং ফুপি সালমা বেগম সোফা থেকে উঠে এলেন। তাদের মুখে তখন আশঙ্কার কালো মেঘ। বলিস কি নীরব, মেহরিনকে তুলে নিয়ে যাবে? ও তো এখনো বাচ্চা মেয়ে। হে আল্লাহ, আমার মেয়ের কি হবে? ওর বাবা তো রাঙামাটিতে পোস্টিংয়ে। আমি এখন একা কি করব? সুনীল নামটা যেন কিরকম আমার চেনা চেনা লাগছে। আমাদের এলাকাতে ওই বখাটে রনির গ্রুপের মেম্বার নয় তো? ওরা তো হিরোইন আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরিস্থিতি ভালো ঠেকছে না, আমাদের এখনই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে ফুপা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? ঢাকায় কি আইন কানুন নেই? পুলিশ এসে ওদের সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। তুই একদম চুপ থাক মেহরিন। তোকে কতবার বলেছি রাস্তাঘাটে সবার সাথে এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করবি না, সবার নজরে আসবি না। তুই তো কারো কথা শুনিস না। আমি কি সাত করে ঝগড়া করি? ফুচকালো যদি টক কম দেয় তাহলে কি আমি প্রতিবাদ করব না? তোর এই অতিরিক্ত বোকামি আর বীরত্বই আজ আমাদের এই বিপদে ফেলেছে। এখন থেকে তুই একা ঘর থেকে এক পাও বের হবি না। তুমি আমাকে বন্দি করে রাখতে চাও? আমি তোমার বন্দিশালায় থাকবো না। নীরব কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে চিঠিটা পকেটে পুরে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের পরিবেশটা তখন প্রচণ্ড থমথমে আর আতঙ্কে ভারী হয়ে উঠেছে। রাত তখন প্রায় 12:30। রূপনগর আবাসিক এলাকার পেছনের অন্ধকার গলিটা একদম নিঝুম। ল্যাম্পপোস্টের আবছা আলোয় গলিটার এক কোণে দাঁড়িয়েছিল নীরব এবং তার বন্ধু পলাশ। উফ, যা মশারে ভাই,
আমাকে তো একেবারে খেয়ে ফেলছে। তুই আমাকে এই মাঝরাতে এখানে কেন দাঁড় করিয়ে রেখেছিস? মশা কামড়ালে চুপচাপ কামড় খা, বেশি আওয়াজ করবি না। আমি মুদি দোকানে সিসিটিভি ফুটেজ দেখেছি। কি দেখলি ফুটেজে? গত 3 দিন ধরে একটা কালো পালসার বাইক আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করছে। বাইকের নাম্বার প্লেটটা কাদা দিয়ে ঢাকা। তার মানে ওরা আগে থেকেই মেহরিনকে নজরে রাখছিল। কিন্তু মেহরিনের ব্যাগে চিঠিটা কিভাবে গেল? আজ যখন মেলাতে ছিলাম তখন মেহরিনের ব্যাগটা ফাহিমের পিঠে ঝোলানো ছিল। মেলাতে যখন ও হাওয়াই মিঠাই খাচ্ছিল ঠিক তখনই কেউ সুযোগ বুঝে ব্যাগের চেইন খুলে খামটা ঢুকিয়ে দিয়েছে। সাংঘাতিক ব্যাপার তো। ওরা কতটা সাহসী হলে মেলাতে আমাদের চোখের সামনে এই কাজ করতে পারে? বিপদ আমাদের খুব কাছাকাছি পলাশ। সুনীল নামের ওই ছেলেটা আসলে এলাকার ওই রনির ডান হাত। আমি কালই থানায় ইনফর্ম করব, কিন্তু তার আগে আমাকে নিশ্চিত হতে হবে ওরা ঠিক কোথায় থাকে। তাহলে এখন কি করবি? আজ রাতে আমি আর তুই এই গলিতেই পাহারায় থাকব। আমার মন বলছে ওরা আজ রাতেও একবার রেকি করতে আসবে। ঠিক তখনই গলির অপর প্রান্ত থেকে একটা বাইকের স্টার্ট নেওয়ার চাপা শব্দ পাওয়া গেল। নীরব আর পলাশ সতর্ক হয়ে অন্ধকার দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। পলাশ, ওই দেখ, ওই কালো পালসার বাইকটাই আসছে। হ্যাঁ রে, বাইকের আরোহীটা আমাদের বাড়ির গেটের দিকে তাকাচ্ছে। মুখটা তো মাফলার দিয়ে ঢাকা। চল ওকে তাড়া করি। তুই ডান দিক দিয়ে যা, আমি বাঁ দিক থেকে ধরছি। নীরব আর পলাশ অন্ধকারের ভেতর দিয়ে দ্রুত বাইকটার দিকে দৌড়ে গেল, কিন্তু বাইক আরোহী ওদের উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে সজোরে এক্সিলেটর চেপে দিল। এই ধর ধর, পালাচ্ছে। এই দাঁড়া বলছি। নীরব প্রায় বাইকটার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে হাত বাড়িয়ে পেছনের গ্রিলটা ধরার চেষ্টা করলো, কিন্তু বাইকটা প্রচন্ড বেগে গলির মোড় পার হয়ে অদৃশ্য হয়ে গেল। ধুর শালা, পালিয়ে গেল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু ও বুঝতে পেরেছে আমরা সতর্ক আছি। আমাদের হাতে আর বেশি সময় নেই পলাশ। সেই আশঙ্কাজনক রাত পার হয়ে ভোরের আলো ফুটল, কিন্তু বাড়িতে কারোর চোখে ঘুম ছিল না। সকাল 8টার দিকে দাদুর ঘর থেকে সবাইকে ডেকে পাঠানো হলো। ঘরে দাদু, আমজাদ সাহেব, সালমা বেগম এবং মেহেরিনের মা গম্ভীর মুখে বসে আছেন। নীরব আর মেহেরিনকে ঘরের মাঝখানে এসে দাঁড়াতে বলা হলো। আমি সারা রাত ঘুমাইনি। অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। কি সিদ্ধান্ত বাবা? মেহেরিনের সুরক্ষার জন্য এবং তার পরিবারের সম্মানের স্বার্থে আজই নীরবের সাথে মেহেরিনের বিয়ে হবে। কি বিয়ে? দাদু, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এই রাগী বান্দরটাকে বিয়ে করব? মেহেরিন, শান্ত হ। দাদু যা বলছে আমাদের সবার মঙ্গলের জন্যই বলছে। আমি কোনো মঙ্গলের কথা শুনতে চাই না ফুপি। এই নীরব ভাইয়া সারাদিন আমাকে বকে, কারণে অকারণে ধমকায়, এমনকি আমার সব পছন্দের চকলেটও লুকিয়ে খেয়ে ফেলে। আমি এই জলহস্তির সাথে সারা জীবন এক ঘরে কাটাবো? অসম্ভব। মেহরিন, কথা বাড়াস না। এলাকার বখাটেদের হাত থেকে তোকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই। নীরব তোকে নিজের স্ত্রীর মতো আগলে রাখবে। স্ত্রী? আমি এখনো কলেজের গণ্ডি পার হইনি আম্মু। আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আমি এই কালো গোফলা রাক্ষসের বউ হব না। মেহেরিন হাউমাউ করে কাঁদতে কাঁদতে দাদুর বিছানার উপর আছড়ে পড়ল। ওর অবুঝ কান্না আর যুক্তিগুলো শুনে দাদু আর আমজাদ সাহেব এত টেনশনের মধ্যেও হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। দাদু, আমারও এই পিচ্চির ডাইপার পাল্টানোর বা বাচ্চাদের মতো কান্নার শব্দ শোনার কোনো শখ নেই। আমি এখনো পড়ালেখা শেষ করিনি। নীরব, তুই তো পরিস্থিতিটা বুঝছিস। এখন বিয়ে না দিলে পুলিশ বা আইন দিয়ে ওই গুন্ডাদের হাত থেকে ওকে কতদিন বাঁচিয়ে রাখবো? আমি জানি বাবা, কিন্তু পরিবারের সম্মান আর মেহেরিনের নিরাপত্তার জন্য যদি এটাই একমাত্র উপায় হয় তবে আমি বিয়েতে রাজি। তুমি রাজি মানে? তোমার রাজিতে আমার কি যায় আসে? আমি বিয়ে করব না মানে করব না। মেহেরিন, জেদ করিস না। পরিস্থিতি কতটা খারাপ তুই এখনো বুঝতে পারছিস না। তুমি একটা স্বার্থপর। তুমি ইচ্ছে করেই দাদুকে দিয়ে এই নাটক করাচ্ছ। তুমি সুযোগ পেয়ে আমাকে সারা জীবনের জন্য বন্দি করতে চাইছো। মেহেরিন রাগে অন্ধ হয়ে নীরবের পায়ের পাতার ওপর নিজের শক্ত জুতো দিয়ে সজোরে একটা লাথি মারল। আহ মেহেরিন! নীরব ব্যথায় লাফিয়ে উঠে এক পায়ে দাঁড়িয়ে নিজের জুতো চেপে ধরল। মেহেরিন তখন কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। নীরব ছোট মানুষ, রেগে গেছে, কিন্তু বিয়েটা আজ আসরের নামাজের পরই হবে। কাজী সাহেবকে আমি নিজেই খবর দিচ্ছি। ঠিক আছে দাদু, আমি পলাশকে ডেকে সব রেডি করছি।
নীরব ব্যথায় ল্যাংচাতে ল্যাংচাতে দাদুর ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখ জুড়ে তখন মেহেরিনকে বাঁচানোর এক তীব্র প্রতিজ্ঞা আর মনের গভীরে থাকা এক চাপা উত্তেজনা কাজ করছিল। এদিকে মেহেরিন নিজের ঘরের দরজা আটকে অঝরে কাঁদছিল। এই প্রত্যাশিত ঝড়ের মুখোমুখি হয়ে পুরো বাড়িটায় যেন এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ালো। যেই বলা সেই কাজ। আসরের নামাজ পড়ার পর তুই পরিবারের সম্মতিতে খুব তাড়াহুড়ো করে নীরবের সাথে মেহেরিনের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। সারাদিনের কান্নাকাটি, বখাটেদের আতঙ্ক আর উত্তেজনার পর রাতের দিকে বাড়ির পরিবেশটা কিছুটা শান্ত হয়ে আসে। রাত তখন 11টা। নীরব এক গ্লাস পানি খেয়ে নিজের ঘরের দরজায় নখ ঘুরিয়ে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকেই নীরবের চোখ কপালে ওঠার উপক্রম হলো। বিশাল বড় খাটের ঠিক মাঝখান বরাবর সারি সারি বালিশ দিয়ে একটা শক্ত বর্ডার তৈরি করা হয়েছে। আর সেই বর্ডারের ঠিক মাঝখানে পাহারাদারের মতো বসে আছে মেলা থেকে কিনে আনা সেই বিশাল গোলাপি রঙের টেডি বিয়ারটা। এসব কি মেহেরিন? মেহেরিন তখনও ওর বিয়ের ভারী শাড়িটা পরেই খাটের এক কোণে পা গুটিয়ে বসেছিল। ওর মুখটা রাগে থমথম করছে। চোখে দেখতে পারছো না? এটা একটা দেওয়াল। দেওয়াল? খাটের মাঝখানে বালিশ আর তুলার বস্তা দিয়ে দেওয়াল বানানোর মানে কি? মানে খুব সোজা, এই টেডি বিয়ারের ওই পাশটা তোমার আর এই পাশটা আমার। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঘুমাতে এলে এই বালিশগুলো রাখবো কোথায়? তুমি কোথায় ঘুমাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু টেডির এই পাশে আসলে আমি কিন্তু চিৎকার করব। তুই চিৎকার দিবি কেন? কেউ কি তোকে খুন করতে আসছে? খুন না করলেও তুমি যে সুযোগ বুঝে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি তোকে খাট থেকে ফেলে দেব? আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই? তোমার কোনো কাজ নেই বলেই তো দাদুকে পটিয়ে আমাকে বিয়ে করে ফেলেছো। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের কাছে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে টেডি বিয়ারটা সরানোর চেষ্টা করলো। খবরদার নীরব ভাইয়া, টেডির গায়ে একদম হাত দেবে না। টেডিটা মাঝখানে থাকলে আমি পা রাখবো কোথায়? পা গুটিয়ে ঘুমাবে। তুমি তো আর তালগাছ নাও যে তোমার এত জায়গা লাগবে। আর তুই কি রাজকন্যা যে তোর জন্য অর্ধেক খাট ছেড়ে দিতে হবে? অবশ্যই, আমি এখন এই ঘরের অর্ধেক মালিক। তুমি আমার পারমিশন ছাড়া এই বর্ডার পার হতে পারবে না। তোর এই বালিশের বর্ডার পার হতে আমার 2 সেকেন্ডও লাগবে না গাধি। পার হয়েই দেখো না, আমি ফুপা আর ফুপির সামনে গিয়ে বলবো তুমি আমাকে মেরেছো। নীরব হাসতে গিয়েও হাসি চেপে রাখলো। মেয়েটা আজ এত বড় একটা ঘটনার পরও নিজেকে পিচ্চি স্বভাব ভাবটা এক চুলো সরাতে পারেনি। ঠিক আছে, আমি আসবো না তোর বর্ডার পার হয়ে। তুই এখন এই ভারী শাড়ি আর গয়নাগুলো খুলে ফ্রেশ হয়ে নে। আমি শাড়ি খুলতে পারছি না। পারছিস না মানে কি? শাড়ি পরিয়ে দেওয়ার সময় তো পার্লার থেকে লোক এসেছিল, খোলার সময় কি আমি লোক ডেকে আনবো? আমার চুলে এতগুলো ক্লিপ আর সেফটি পিন আটকে দিয়েছে যে আমি হাত দিলেই ব্যথা পাচ্ছি। তো আমাকে কি করতে বলছিস? আমি কি তোর পিন খুলে দেব? কখনোই না, তুমি ইচ্ছে করে আমার চুল টেনে ছিঁড়ে ফেলবে। তাহলে ওই লোহার দোকান মাথায় নিয়েই ঘুমিয়ে পড়। তুমি একটা পাষাণ, দেখতে পারছো না আমি ব্যথায় ঘাড় ঘোরাতে পারছি না? মেহেরিনের চোখে সত্যি সত্যিই পানি চলে আসার উপক্রম হলো। নীরব আর কথা না বাড়িয়ে চুপচাপ মেহেরিনের পাশে গিয়ে বসলো। তুমি বর্ডার পার হলে কেন? চুপচাপ ঘুরে বস, আমি ক্লিপগুলো খুলে দিচ্ছি। আস্তে খুলবে কিন্তু, আমার খুব ভয় লাগে। মেহেরিন একটু দ্বিধা নিয়ে নীরবের দিকে পিঠ করে বসলো। নীরব খুব সাবধানে পরম মমতায় মেহেরিনের খোপা থেকে এক একটা করে পিন খুলতে শুরু করলো। উফ, একটু আস্তে টানো না। আমি তো চুল টানছি না, পিনগুলো তোর চুলে জট পাকিয়ে আছে। তুমি তো সব কাজে রাক্ষসের মতো করো, তোমার হাতে কোনো মায়া নেই। তোর মতো পিচ্চি রাক্ষসীর জন্য আমার হাতে মায়া থাকার দরকারও নেই। স্থির হয়ে বস। নীরবের হাতের আঙুলগুলো যখনই ভুল করে মেহেরিনের ঘাড়ে বা কানের পাশে লাগছিল, মেহেরিনের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছিল। এই লোকটার হাতগুলো এত বড় আর শক্ত, কিন্তু ছোঁয়াটা এত নরম কেন? হয়েছে, এবার যা, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। মেহেরিন বাথরুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে একটি সুতির 3 পিস পরে বেরিয়ে এলো। নীরব ততক্ষণে ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে। তুমি ওখানে বসে আছো কেন? ঘুমাবে না? আমার একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, আমি কাজ করব, তুই ঘুমিয়ে পড়। কিন্তু ঘরের লাইট তো জ্বলছে, আমি লাইট ছাড়া ঘুমাতে পারি না। আমি কাজ করছি, লাইট বন্ধ করলে আমি দেখব কিভাবে? তুমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে নাও, আমার চোখে আলো লাগছে। তুই কি চোখ খোলা রেখে ঘুমাস যে তোর চোখে আলো লাগবে? আমি লাইট অফ করে দিলাম, তুমি যা ইচ্ছা করো। মেহেরিন লাফ দিয়ে গিয়ে সুইচ অফ করে দিল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল, শুধু ল্যাপটপের নীল আলোটা নীরবের উপর পড়ছে। এই মেয়েটা জীবনেও বড় হবে না।
নীরব বিরক্ত নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে লাগলো। মেহেরিন খাটে উঠে বালিশের দেওয়ালের পাশে শুয়ে পড়লো। টেডি বিয়ারটাকে শক্ত করে জড়িয়ে ধরে সে চোখ বন্ধ করলো। রাত ঘড়ির কাঁটায় তখন 2:30 বাজে। এসি টেম্পারেচার 18-তে দেওয়া। নীরব ল্যাপটপে কাজ করতে করতে খেয়াল করেনি ঘরটা কতটা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ নীরবের মনে হলো ওর বাঁ হাতের কাছে নরম কিছু একটা স্পর্শ করছে। সে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। মেহরিন কখন যে এনো ঘুমের ঘোরে কাঁপতে কাঁপতে বালিশের সেই বর্ডার পার হয়ে নীরবের একদম কাছাকাছি এসে গায়ের ওপর পড়েছে। ওর হাত থেকে টেডি বিয়ারটা মেঝেতে পড়ে আছে। আম্মু ঠান্ডা লাগছে। মেহরিন অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে করতে নিজের অজান্তেই নীরবের বাঁ হাতটা জড়িয়ে ধরে ওর বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মেহেরিন, এই পিচ্ছি ঠিকমতো শো। নীরব আস্তে করে ওকে ডাকলো, কিন্তু মেহেরিন গভীর ঘুমে আচ্ছন্ন। সে নীরবের হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। নীরব আর কোনো কথা বলল না। সে ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে দিল। তারপর খুব সাবধানে মেহেরিনের গায়ের ওপর একটা মোটা কম্বল ভালোভাবে জড়িয়ে দিল। মেহেরিন কম্বলের ওম পেয়ে একটু শান্ত হলো। ওর ঘুমন্ত মুখের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো নীরব খুব আলতো করে সরিয়ে দিল। সারাদিন বাদরামো করবে আর ঘুমের সময় একদম নিষ্পাপ বাচ্চা। নীরব পরম মমতায় মেহেরিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেহেরিনের অবুঝ মুখের দিকে তাকিয়ে নীরবের গম্ভীর ঠোঁটের কোণে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। এভাবেই কখন যেন দুজনের রাত কেটে গেল। তারা নিজেরাও টের পেল না। ভোরের আলো ফুটতেই মেহেরিন ঘুম থেকে উঠে দেখে সে নীরবের বুকের কাছে শুয়ে আছে। লজ্জায় ঘাবড়ে গিয়ে সে এক লাফে খাট থেকে নেমে বাথরুমে দৌড় দেয়। এরপর সকালে নাস্তা শেষে দুপুর গড়িয়ে আসে। দুপুর 12টার দিকে বাড়ির রান্নাঘরে দুপুরে রান্নার তোড়জোড় চলছিল। মেহেরিন আজ শখ করে একটা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে। শাড়ি পরতে গিয়ে সে আধা ঘন্টা পার করেছে, তাও কুচিগুলো ঠিক মতো হয়নি। সে বড়দের মতো বউ বউ ভাব নিয়ে রান্নাঘরে ঢুকলো। আম্মু, আজ আমি রান্না করব। কি বলছিস তুই? শাড়ি পরেছিস কেন এই গরমে? তুই তো শাড়ি সামলাতেই পারিস না। আমি এখন এইবারের বউ না, আমাকে তো রান্না শিখতেই হবে। ফুপি আর তুমি বলো কি করতে হবে। আহা বৌমা, যখন শখ করেছে তখন করুক না। তুই বরং ওই বাটিতে আটা রাখা আছে, একটু রুটির জন্য আটা মাখিয়ে দে না মা। এইটুকু কাজ আমি তো বা হাতেই করে ফেলবো। মেহেরিন বেশ কনফিডেন্সের সাথে আটার বাটিটা নিজের সামনে টেনে নিল। সে এক মগ পানি নিয়ে হুড়মুড় করে আটার ভেতর ঢেলে দিল। আরে গাধি, একবারে এত পানি দেয় নাকি কেউ? আটা তো সব কাদা হয়ে গেল। আম্মু, তুমি টেনশন করো না, আমি ঠিক করে নিচ্ছি। মেহরিন পানি আর আটা একসাথে মাখতে লাগলো, কিন্তু পুরো মিশ্রণটা আটার মতো ওর 2 হাতের আঙুলে লেপটে গেল। উফ, এগুলো তো আমার হাত থেকে ছাড়ছেই না। ফুপি, আটাগুলো এমন পচা কেন? আটা পচা হবে কেন? তুই পানি বেশি দিয়েছিস। আর একটু শুকনো আটা মেলা। মেহেরিন শুকনো আটা নিতে গিয়ে ভুল করে নিজের নাকে হাত দিয়ে বসলো। ওর নাকের ডগায় সাদা আটার একটা বড় গোল্লা লেগে গেল। ইস, আমার মুখে লেগে গেল নাকি? মেহেরিন আরেক হাত দিয়ে নাক মুছতে গিয়ে কপালেও আটা লাগিয়ে ফেললো। ঠিক সেই সময় নীরব ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেওয়ার জন্য রান্নাঘরে ঢুকলো। মা, আমাকে 1 বোতল ঠান্ডা পানি। নীরব কথা শেষ করতে পারলো না। মেহেরিনের দিকে তাকিয়ে সে হো হো করে হেসে উঠল। তোর মুখে কি কেউ চুনকাম করেছে নাকি? তুমি হাসছো কেন? তুমি দেখতে পারছো না আমি কাজ করছি? কাজ করছিস নাকি সার্কাস দেখাচ্ছিস? তোকে তো একদম ওই ময়দার বস্তার মতো লাগছে। আমি ময়দার বস্তা? আমি এত কষ্ট করে তোমার জন্য রুটি বানাচ্ছি আর তুমি আমাকে নিয়ে মজা করছো? তোর হাতের এই কাদা মাখা রুটি খেলে আমার পেট নির্ঘাত খারাপ হবে। তুই বরং বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে আয়। আমি মুখ ধোবো না। তুমি আমার সাথে বেশি কথা বলবে না বলে দিচ্ছি। নীরব হাসতে হাসতে বোতলে পানি ঢালছিল। ওর পরনে একটা ইস্ত্রি করা পরিষ্কার নেল শার্ট। মেহেরিন রাগে গজগজ করতে করতে নীরবের দিকে এগিয়ে গেল। তুমি খুব পরিষ্কার পরিপাটি হয়ে আছো, তাই না? এই নাও, তোমার শার্টের ডিজাইন করে দিলাম। মেহেরিন নিজের আটা মাখা ডান হাতটা ইচ্ছে করে নীরবের শার্টের হাতায় ঘষে দিল। আহ মেহরিন, কি করলি এটা? কেমন মজা! এখন তুমিও আমার মতো ময়দার বস্তা হয়ে গেছো। নীরব রেগে যাওয়ার বদলে হঠাৎ খুব শান্ত হয়ে গেল। সে পানির বোতলটা নামিয়ে রেখে মেহেরিন একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তোর এই বাদরামো কবে শেষ হবে বলতো? তুমি আমাকে রাগাবে না, তাহলে আমি বাদরামো করব না। নীরব কোনো কথা না বলে নিজের পকেট থেকে একটা পরিষ্কার সুতির রুমাল বের করলো। মেহেরিন ভাবলো নীরব হয়তো নিজের শার্ট মুছবে, কিন্তু নীরব শার্ট না মুছে রুমালটা দিয়ে খুব আলতো করে মেহেরিনের নাকের ডগায় লেগে থাকা আটাগুলো মুছতে শুরু করলো। চোখে আটা গেলে তো আর খুলতেই পারবি না গাধি, চোখ বন্ধ কর। আমি নিজে মুছে নিতে পারবো। তোর হাত দুটো কি পরিষ্কার যে নিজে মুছবি? চুপচাপ দাঁড়া।
নীরবের গলার স্বর অদ্ভুত রকমের নরম। মেহেরিন অবাক হয়ে চোখ বন্ধ করলো। নীরবের হাতের রুমালটা ওর কপালে আর গাল ছুঁয়ে সাবধানে আটাগুলো পরিষ্কার করে দিচ্ছে। নীরবের এই সফট কেয়ারিং রূপটা মেহেরিন এর আগে কখনোই দেখেনি। ওর বুকের ভেতরটাই আবার সেই কালকের ছাদের ওপর হওয়া অদ্ভুত অনুভূতিটা ফিরে এলো। হয়েছে, এবার হাত ধুয়ে ফেল। আর শাড়ি যখন সামলাতে পারিস না তখন পরতে যাস কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে তাই পরি, তাতে তোমার কি? আমার কিছু না, শাড়ির কুচিতে পা আটকে পড়ে গেলে তখন বুঝবি। নীরব আলতো করে মেহেরিনের মাথায় একটা টোকা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মেহেরিন নিজের আটা মাখা হাতের দিকে তাকিয়ে নীরবের যাওয়ার পথের দিকে অবাক হয়ে চেয়ে রইল। কি রে মেয়ে, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস? তাড়াতাড়ি হাত ধুচ্ছিস না কেন? হ্যাঁ আম্মু, ধুচ্ছি। মেহেরিন কল ছেড়ে হাত ধুতে লাগলো, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা লাজুক আর মিষ্টি হাসি রেখা লেগেই রইল, যা সে নিজেও বুঝতে পারল না। বিকেল বেলা দুপুরে সেই আটা মাখামাখির ঘটনার পর বাড়ির থমথমে পরিবেশটা কিছুটা হালকা করার জন্য দাদু একটা চমৎকার প্রস্তাব দিলেন। বাড়ির সবাই মিলে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে একটা ছোটখাটো বনভোজন বা পিকনিকের আয়োজন করা হলো। বিকেলের দিকে সবাই সেখানে পৌঁছে যায়। এই আকস্মিক বিয়ের খবর শুনে নীরবের বড় বোন তৃষা তার স্বামীসহ বিকেলেই পার্কে এসে উপস্থিত হয়। তৃষা পেশায় একজন ডেন্টিস্ট এবং সে মেহেরিনকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। কি রে পিচ্ছি বউ, তুই নাকি আমার গম্ভীর ভাইয়াটার গলায় ঝুলে পড়েছিস? তৃষা আপু, তুমিও আমাকে পচা কথা বলছো? আমি নিজে থেকে ঝুলিনি, তোমার এই রাক্ষস ভাইটাই দাদুকে দিয়ে আমাকে জোর করে বিয়ে করেছে। আহা, রাক্ষস বলছিস কেন? দেখবি এই রাক্ষসটাই তোকে রাজকন্যার মতো রাখবে। রাজকন্যা না, আমাকে কাজের বুড়া বানিয়ে রাখবে। তারপর দুপুরে আমাকে দিয়ে রুটি বানাতে চেয়েছিল। তৃষা হাসতে হাসতে মেহেরিনের গাল টেনে দিল। বিকেলের স্নিগ্ধ বাতাসে বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা বেশ মনোরম লাগছিল। বয়স্করা একপাশে মাদুর বিছিয়ে চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন। তৃষা, ফাইম, মেহেরিন, পলাশ এবং রিফাত মিলে ঠিক করলো তারা কানামাছি খেলবে। মেহেরিন, তুই সবার ছোট, তাই তুই আগে চোর হবি। আমি তোর চোখ বেঁধে দিচ্ছি। আমি কেন চোর হব? আমি ফাহিমকে ধরতেই পারবো না, ও তো বানরের মতো দৌড়ায়। আপু, তুই তো চোখ খোলা রেখেই আমাকে ধরতে পারিস না, আর চোখ বেঁধে ধরবি? তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? দাঁড়া, আজ কানামাছি খেলায় তোকে যদি আমি না ধরেছি তবে আমার নাম মেহেরিন না। তৃষা নিজের ওড়না দিয়ে মেহেরিনের চোখ শক্ত করে বেঁধে দিল। মেহেরিন দুই হাত সামনে বাড়িয়ে অন্ধের মতো এদিক ওদিক হাঁটতে শুরু করলো। ফাহিম, তুই কোথায়? আজ তুই আমার হাতে শেষ। আমি তো তোর পিছু না আপু, ধরতে পারলে নে। ফাহিম মেহেরিনের পেছন থেকে ওর চুলে হালকা টান দিয়ে দৌড় দিল। মেহেরিন রাগে গজগজ করতে করতে সেদিকে ছুটে গেল। তৃষা আপু, ফাহিম আমার চুল টানছে, তুমি ওকে বকা দাও। কানামাছি খেলার তো একটু দুষ্টামি হবেই, তুই ওকে ধর, কান মেলে দে। একটু দূরে একটা বড় মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে নীরব আর পলাশ কফি খাচ্ছিল। নীরবের চোখ বরাবর মেহেরিনের দিকেই যাচ্ছিল। নীরব, তোর বউ তো দেখি চোখ বেঁধেও মাঠ কাঁপাচ্ছে। ওটা বউ না, ওটা একটা জলজান্ত সাইক্লোন। ওর কোনো কাণ্ড জ্ঞান নেই। তা ঠিক, কিন্তু মেয়েটাকে শাড়িতে বেশ কিউট লাগছে। তুই আসলেই একটা লাকি ছেলে। ফালতু কথা বলবি না পলাশ। ও দৌড়াতে গিয়ে কখন যে হোঁচট খাবে সেই চিন্তায় আমার ঘাম ছুটছে। নীরবের কথা শেষ হতে না হতেই মেহেরিন ফাহিমকে ধরার জন্য অন্ধের মতো একটা জোর দৌড় দিল। ফাহিম, আমি তোর গায়ের গন্ধ পাচ্ছি, তুই আর পালাতে পারবি না। আপু, সামনে গাছের শেকড় আছে, আস্তে দৌড়া। ফাহিমের সতর্কবাণী মেহেরিনের কানে পৌঁছানোর আগেই ওর ডান পা মাটির ওপর বেরিয়ে থাকা একটা মোটা শেকড়ের সাথে সজোরে আটকে গেল। আহ! মেহেরিন আর ভারসাম্য রাখতে পারল না, সেই সজোরে সামনে ছিটকে ঘাসের ওপর পড়ে গেল। মেহেরিন! নীরব হাতের কফিটা কাপটা মাটিতে ছুঁড়ে ফেলে পাগলের মতো দৌড় দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে মেহেরিনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। মেহেরিন, তুই ঠিক আছিস? কোথায় লেগেছে তোর? মেহেরিন ঘাসের ওপর বসে নিজের চোখ থেকে ওড়নার বাঁধনটা খুলে ফেলল। ওর ডান পায়ের পাতাটা ছড়ে গিয়ে হালকা রক্ত বের হচ্ছে। আম্মু গো, আমার পা ভেঙে গেছে। পা ভাঙেনি, ছড়ে গেছে। তোকে কে বলেছিল চোখ বেঁধে ওইভাবে ষাঁড়ের মতো দৌড়াতে? আমি কখন নিয়ে গেলাম? আমি তো তোকে আগেই বললাম আস্তে দৌড়াতে। ফাহিম, তুই চুপ কর। আর তুই মেহেরিন, এত বড় শাড়ি পরে কেউ কানামাছি খেলে?
তুমি আমাকে এখন বকছো কেন? আমার পা দিয়ে রক্ত পড়ছে আর তুমি আমাকে সার বলছো? মেহেরিন বাচ্চাদের মতো নিচের ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর কান্না দেখে নীরবের গলার স্বরটা হুট করে একদম নরম হয়ে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর বকবো না, কান্না থামা। আমার খুব ব্যথা করছে নীরব ভাইয়া, আমি হাঁটতে পারছি না। হাঁটতে হবে না তোকে। তৃষা আপু, ওর পায়ের জন্য একটু ফার্স্ট এইড বক্সটা আনো তো গাড়ি থেকে। হ্যাঁ নীরব, আমি এখনই আনছি। তৃষা দৌড়ে গাড়ির দিকে চলে গেল। পরিবারের বয়স্করাও ততক্ষণে চিন্তিত মুখে সেখানে জড়ো হয়েছেন। কিরে মা, পা কেটে গেল কিভাবে? আম্মু, ওই গাছের শেকড়টা ইচ্ছে করে আমাকে ল্যাং মেরেছে। গাছের শেকড় আবার ল্যাং মারে কিভাবে রে মা? তুই সাবধানে হাঁটবি তো। বাবা তোমরা একটু সরো, ওকে হাওয়া লাগতে দাও, আমি ওকে বেঞ্চে নিয়ে বসছি। নীরব কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মেহেরিনকে পাজা কোলা করে কোলে তুলে নিল। কি করছো? সবাই দেখছে তো। দেখুক, তোর পা দিয়ে রক্ত পড়ছে, আমি কি তোকে মাটি দিয়ে টেনে নিয়ে যাব? মেহেরিন লজ্জায় নীরবের কাঁধের শার্ট খামচে ধরে নিজের মুখ লুকালো। নীরব ওকে খুব সাবধানে নিয়ে গিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসিয়ে দিল। পাটা সোজা করে রাখ, একদম নড়াচড়া করবি না। তুমি কিন্তু আমাকে স্যাভলন লাগাতে পারবে না, খুব জ্বলে। স্যাভলন না লাগালে ইনফেকশন হয়ে যাবে, একটু তো জ্বলবেই। তাহলে তুমি ফু দিয়ে লাগাবে, কথা দাও। আচ্ছা গাধি, আমি ফু দিয়েই লাগাবো, তুই এখন কান্না থামাতো। তৃষা ফার্স্ট এড বক্স নিয়ে এলে নীরব খুব সাবধানে তুলা দিয়ে মেহেরিনের পায়ের ক্ষতটা পরিষ্কার করে দিল। মেহেরিন ব্যথায় চোখ বন্ধ করে নীরবের হাত শক্ত করে চেপে ধরেছিল। নীরব সত্যি সত্যি ক্ষতস্থানে ফু দিয়ে মলম লাগিয়ে দিল। নীরবের এই মমতা আর দুশ্চিন্তা মাখা মুখটা মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সূর্য ডুবে যাওয়ায় বোটানিক্যাল গার্ডেনের চারপাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে। পরিবারের সবাই এবার বাড়ির দিকে রওনা হবার প্রস্তুতি নিচ্ছিল। আমজাদ, চল এবার ফেরা যাক। সন্ধ্যার পর পার্কের এই দিকটায় তেমন একটা ভালো থাকে না। হ্যাঁ বাবা, চলেন। নীরব, তুই মেহেরিনকে নিয়ে সাবধানে আয়, আমরা সবাই সামনেই গাড়িটায় উঠছি। ঠিক আছে বাবা, তোমরা এগোও, আমরা আসছি। পার্কিং এরিয়াটা মেন গেট থেকে বেশ কিছুটা দূরে আর বেশ শুনশান। দাদু আর বাবা মারা সামনের গাড়িটায় উঠে স্টার্ট দিয়েছেন। মেহেরিন, নীরব, ফাইম, পলাশ আর রিফাত পেছনের গাড়িটার দিকে হেঁটে আসছিল। নীরব ভাইয়া, তুমি কিন্তু আমাকে ধরে হাঁটাচ্ছ না, আমার পা ব্যথা করছে। আমি তো তোর হাত ধরেই আছি, আর কত ধরে হাঁটবো? কোলে করে গাড়িতে তুলে দেব? মেহেরিন আর নীরব যখন খুনসুটি করতে করতে গাড়ির কাছাকাছি পৌঁছালো, ঠিক তখনই অন্ধকার ফুরো দুটো বাইক প্রচণ্ড গতিতে এসে ওদের সামনে ব্রেক কষলো। বাইকের চাকায় ঘষা খেয়ে মাটি থেকে ধুলো উড়ে উঠলো। মেহেরিন চমকে গিয়ে নীরবের হাত শক্ত করে আঁকড়ে ধরলো। নীরব ভাইয়া, এরা কারা? বাইক থেকে চারজন শক্তপোক্ত চেহারার লোক নামলো। ওদের একজনের মুখে মাস্ক ছিল, যা সে আস্তে করে খুলে ফেললো। লোকটার চোখে মুখে একটি কুৎসিত হাসি। কি মেহেরিন জান, আমাকে চিনতে পারোনি? আমি সুনীল। তুমি এই চিঠির লোকটা? হ্যাঁ জান, তুমি কাল মেলায় আমাকে দেখে এমনভাবে পালালে যে আমার খুব কষ্ট লেগেছে, তাই আজ নিজেই চলে এলাম তোমায় নিতে। মুখ সামলে কথা বলুন, তুই ওর দিকে এক পা এগোলে তার চোখ দুটো আমি উপড়ে ফেলবো। নীরবের গলার স্বর এতটাই ভয়ঙ্কর আর গম্ভীর শোনাচ্ছিল যে পলাশ আর ফাইমও চমকে উঠল। আরে ও নীরব ভাই, তুমি এত রাগ করছো কেন? আমি তো শুধু তোমার মালটাকে নিতে এসেছি, তুমি শান্তিতে বাড়ি যাও। নীরব ভাই, আমার খুব ভয় করছে। মেহেরিন ভয় কাঁপতে কাঁপতে নীরবের বুকের কাছে মুখ লুকালো। নীরব ওর বাঁ হাত দিয়ে মেহেরিনকে নিজের পেছনে আড়াল করে রাখলো। ফাহিম, পলাশ, মেহেরিনকে গাড়ির পেছনের দরজার দিকে নিয়ে যা। ভাইয়া, তুমি একা কি করবে? ওরা তো 4 জন। আমি যা বলছি তাই কর ফাহিম। সুনীল একটা নোংরা হাসি হেসে এগিয়ে এসে মেহেরিনের ওড়না ধরে টান দেওয়ার চেষ্টা করলো। এত সহজে পালাবে কিভাবে ময়না পাখি? কিন্তু সুনীলের হাত মেহেরিন পর্যন্ত পৌঁছানোর আগেই নীরব বিদ্যুতের বেগে ওর কবজিটা খপ করে চেপে ধরলো। তোকে বলেছিলাম না নিজের সীমানায় থাকতে? হাত ছাড় শালা। সুনীল তার অন্য হাত দিয়ে নীরবকে ঘুষি মারার চেষ্টা করলো। নীরব খুব টেকনিক্যালি মাথা সরিয়ে নিয়ে সুনীলের ধরা হাতটা সজোরে উল্টো দিকে মুচড়ে দিল। আহ, মরে গেলাম রে। সুনীলের ব্যথায় চিৎকার করে ওঠার সাথে সাথেই ওর সঙ্গীরা নীরবের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু ফাইম আর পলাশও চুপ করে দাঁড়িয়েছিল না। তুই আমার আপুর দিকে চোখ দিস, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ফাইম দৌড়ে গিয়ে সুনীলে একটা সঙ্গীর পেটে সজোরে লাথি মারলো। লোকটা ব্যথায় কুকিয়ে মাটিতে পড়ে গেল। পলাশও আরেকজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল। রিফাত,
তুই এখনই পুলিশকে কল কর। আমি থানার ওসিকে চিনি। বল যে আমরা ব্যাটানিক্যাল গার্ডেন 3 নম্বর পার্কিংয়ে আছি। আমি তখনই কল করেছি। রিফাত পকেট থেকে মোবাইল বের করতেই বখাটেদের দলের বাকি দুজন ভয় পেয়ে গেল। সুনীল ভাই চলেন পালাই, পুলিশ এসে পড়লে খবর আছে। আমার হাত ভেঙে গেছে রে, ছাড় আমাকে। আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি মেহেরিনের ত্রিসীমানায় তোদের কাউকেই দেখি, আমি তোদের একটাকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। যা ভাগ এখান থেকে। নীরব সজোরে সুনীলের মুচড়ে ধরা হাতটা ছেড়ে দিয়ে তাকে একটা ধাক্কা দিল। সুনীল টাল সামলাতে না পেরে বাইকের ওপর পড়ে গেল। এর শোধ আমি নেবই নীরব, তুই আমাকে চিনিস না। বখাটেরা তাড়াহুড়ো করে বাইকে উঠে স্টার্ট দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে পালিয়ে গেল। নীরব হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকালো। মেহরিন তখন গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মেহরিন। নীরব দ্রুত পায়ে মেহেরিনের কাছে ছুটে গেল। মেহেরিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে 2 হাতে নীরবের শার্ট খামচে ধরে ওর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। নীরব ভাইয়া, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে নিয়ে যাবে। কেউ তোকে নিয়ে যাবে না, আমি আছি তো, একদম ভয় পাবি না। নীরব ওর 2 হাত দিয়ে মেহেরিনকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মেহেরিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নীরব ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তোকে কথা দিচ্ছি মেহরিন, পৃথিবীর কোনো ক্ষতি তোকে ছুঁতে পারবে না। আমি সব ঠিক করে দেব। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কখনোই না। তুই আমার পিচ্চি বউ না, তোকে ছেড়ে আমি যাব কোথায়? ফাহিম, পলাশ আর রিফাত একটু দূরে দাঁড়িয়ে নীরবের এই প্রোটেক্টিভ আর আবেগময় রূপটা দেখছিল। তারা কেউ আর ওদের মাঝখানে গিয়ে কথা বলার সাহস পেল না। এই প্রথমবার মেহেরিন অনুভব করলো নীরবের ওই গম্ভীর আর রাগী চেহারার আড়ালে কতটা সুরক্ষিত এবং নিরাপদ একটা আশ্রয় লুকিয়ে আছে। আর নীরব অনুভব করলো এই পিচ্চি মেয়েটার জন্য সে নিজের জীবনটাও বাজি রাখতে পারবে। বোটানিক্যাল গার্ডেন থেকে মেহেরিনকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার পর বাড়ির পরিবেশ বেশ থমথমে ছিল। মেহেরিনকে বড় বোন তৃষার কাছে রেখে নীরব রাতেই আবার বাইরে বেরিয়ে যায়। রাত তখন ঠিক 10টা। ঢাকার মিন্টু রোডে পুলিশের আইজি সাহেবের অফিসে বসে আছে নীরব। সাথে ওর বন্ধু রিফাত, যে পেশায় একজন জুনিয়র লয়ার। আইজি শফিকুল ইসলাম নীরবের বেশ পরিচিত এবং বাবার বন্ধু। নীরব, তুই যে ফাইলটা আমাকে দিয়েছ, এটা তো একটা কমপ্লিট ইনভেস্টিগেশন রিপোর্ট। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আঙ্কেল, আমি গত 1 মাস ধরে ওই রনি আর সুনীলের গ্রুপের পেছনে লেগে আছি। ওরা শুধু এলাকার মেয়েদেরই উত্তপ্ত করে না, ওদের বড় একটা ড্রাগ সিন্ডিকেট আছে। কিন্তু তুমি একা এই রিস্ক কেন নিলে? পুলিশ তো আগে জানতে পারত। পুলিশের কাছে গেলে ওরা হয়তো কয়েকদিনের জন্য লুকিয়ে পড়তো। আমি চেয়েছি ওদের একেবারে শেকড় থেকে উপড়ে ফেলতে। তাই ওদের সব অবৈধ কাজের আস্তানার ছবি, কল রেকর্ড আর প্রমাণ জোগাড় করছিলাম। আঙ্কেল, নীরবের দেওয়া এই সিগন্যাল ডকুমেন্টসগুলো আমি নিজেই ভেরিফাই করেছি। কাল সকালেই আমরা কোর্টে ওদের নামে পিটিশন ফাইল করছি, কিন্তু তার আগে আজ রাতেই ওদের আস্তানায় রেড দেওয়া দরকার। অবশ্যই, তুমি যে সলিড এভিডেন্স দিয়েছো, এতে ওদের 10 বছর আগে জামিন হবে না। কিন্তু নীরব, তুমি তো মেরিনের বখাটেদের হাতে পড়ার আগেই এই প্রমাণগুলো জোগাড় করা শুরু করছিলে। তুমি কি আগে থেকে জানতে ওরা মেরিনকে টার্গেট করবে? আমি জানতাম আঙ্কেল। সুনীল প্রায়ই আমাদের কলেজের আশেপাশে ঘুরঘুর করত। মেহরিন তো অবুঝ, ও খেয়াল করতো না, কিন্তু আমি ওকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করিনি। তুমি সত্যি একটা সাহসী ছেলে। আমি এখনই ফোর্স পাঠাচ্ছি, আজ রাতেই রূপনগরের ওই বস্তিটি রাইড হবে। নীরব, তুই তো পরিবারের কাউকে এসব বলিসনি। সরি, মেহরিন তোকে কত ভুল বুঝেছে। ভুল বুঝুক, ও নিরাপদে আছে। আমার কাছে এটাই সবচেয়ে বড় শান্তি। প্রমাণগুলো একদম সলিড করার জন্যই আমি এতদিন চুপ ছিলাম। রিফাত, আইজি সাহেবের তৎপরতায় সে রাতেই বখাটেদের আস্তানায় হানা দিয়ে সুনীল সহ পুরো গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন সকাল। রাতের বেলা মেহেরিনের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে নীরব গেস্ট রুমে ঘুমিয়েছিল। সকাল 10টার দিকে মেহেরিন নীরবের ঘরে যায়। কাল রাতের পর থেকে নীরবের প্রতি ওর মনের ভেতর একটা অদ্ভুত শ্রদ্ধা আর মায়া কাজ করেছে। নীরবের এলোমেলো পড়ার টেবিলটা দেখে মেহেরিন ভাবলো আজ নিজ হাতে সেটা গুছিয়ে দেবে। লোকটা একদম অগোছালো, টেবিলের উপর বই, খাতা, কফির মগ সব ছড়িয়ে রেখেছে। আজ আমি সব পরিষ্কার করে দেব। মেহেরিন টেবিলের ওপরটা গুছিয়ে ড্রয়ারগুলো পরিষ্কার করতে শুরু করলো। সবচেয়ে নিচের ড্রয়ারটা টান দিতেই গোটা সে আটকে গেল। কি ব্যাপার, এটা খুলছে না কেন? ভেতরে কিছু আটকেছে নাকি? মেহেরিন একটু জোরেই টান দিতে ড্রয়ারটা বেরিয়ে এলো।
কিন্তু সে খেয়াল করলো ড্রয়ারের নিচে একটা পাতলা কাঠের ফলস বটম বা নকল তালা দেওয়া আছে, যা একটু সরে গেছে। আরে ড্রয়ারের নিচে আবার কাঠ কেন? এর ভেতরে কি লুকানো আছে? মেহরিন কৌতূহল নিয়ে কাঠের পাতলা তলাটা সরিয়ে ফেললো। সেখানে একটা বেশ পুরনো ধুলো পড়া নীল রঙের মোটা স্ক্র্যাপবুক রাখা। এটা কার ডায়েরি? নীরব ভাইয়া তো ডায়েরি লেখে না। বুকের ভেতর একটা অজানা ধূপপোকানি নিয়ে মেহরিন স্ক্র্যাপবুকটা খুলল। প্রথম পাতাটা উল্টাতেই ওর হাত কেঁপে উঠল। বইয়ের প্রথম পাতায় ওর নিজের একটা ছবি। ছবিটা ওর ক্লাস 8-এ পড়ার সময়। ও মা, এটা তো আমার ছবি, আমি যখন প্রথম শাড়ি পরেছিলাম। কিন্তু এই ছবি নীরবের কাছে কিভাবে এলো? মেহরিন দ্রুত পরের পাতা উল্টাতে লাগলো। প্রতিটা পাতায় ওর অজান্তে তোলা অসংখ্য ছবি। কখনো সে ফুচকা খাচ্ছে, কখনো ঘুড়ি ওড়াচ্ছে, কখনো আবার বৃষ্টির মধ্যে ছাদে দাঁড়িয়ে ভিজছে। এগুলো তো আমি জানতামই না। ছবির পাশে পাশে পলিথিনের ছোট প্যাকেটে সযত্নে আঠা দিয়ে লাগানো আছে ওর ফেলে দেওয়া চকলেটের র্যাপার, ওর হারিয়ে যাওয়া একটা লাল ফিতে আর একটা শুকনো গোলাপ। মেহরিনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সেই ডায়েরির মাঝখানে একটা পাতায় নীরবের হাতের লেখায় বড় একটা নোট দেখতে পেল। আমার ছোট্ট পাখি মেহরিন, তুই হয়তো কোনোদিন জানবি না, আজ থেকে 5 বছর আগে তুই যখন লাল ফ্রক পরে বৃষ্টির মধ্যে প্রথম আমার হাত ধরেছিলি, ওই দিনই আমি আমার পুরো পৃথিবীটা তোর নামে লিখে দিয়েছিলাম। কিন্তু তুই তখন অনেক ছোট। তুই একটা মুক্ত পাখির মতো উড়তে ভালোবাসিস। আমি যদি তোকে আমার ভালোবাসার কথা বলতাম, তুই হয়তো ভয় পেয়ে যেতি। তোর স্বাধীন শৈশবটা হয়তো একটা সম্পর্কের ভারে নষ্ট হয়ে যেত। মেহরিনের হাত থরথর করে কাঁপছে। সে পরের পাতায় লেখা নীরবের আরেকটি বিশাল ডায়েরি এন্ট্রি পড়তে শুরু করলো, যা ওর বুকটা চিরে দিচ্ছিল। তুই আমাকে ঘৃণা করিস, তুই আমাকে রাক্ষস ডাকিস, জলহস্তি ডাকিস, কিন্তু তুই জানিস না মেহরিন, তোকে চোখের আড়াল না করার জন্য, তোকে আমার কাছে কাছে রাখার জন্যই আমি ইচ্ছে করে তোর সাথে সারাদিন ঝগড়া করি। আমি তোর চকলেট কেড়ে নেই যাতে তুই রেগে গিয়ে অন্তত আমার সাথে কথা বলিস। তুই আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবিস, তাতে আমার কোনো দুঃখ নেই। তুই তো অন্তত আমার আশেপাশে থাকিস। তোকে যখন বকি, তখন তুই যখন গাল ফুলিয়ে রাগ করিস, ওই মুখটা দেখার জন্য আমি আমার জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি। নীরব ভাইয়া, তুমি এত কষ্ট বুকে চেপে রেখেছিলে? মেহেরের গলা থেকে কান্নার স্বর ফেটে বের হতে চাইলো। সে চোখের পানি মুছতে মুছতে একদম শেষ পাতায় চলে এলো, যেটার কালি একদম টাটকা, কয়েকদিন আগের লেখা। মেহরিন, সুনীল নামের ওই বখাটেটা তোর দিকে নজর দিয়েছে। আমি ওকে গত 1 মাস ধরে ট্র্যাক করছি। পুলিশকে বললেই ওরা ধরা পড়বে, কিন্তু আমি একটা পার্মানেন্ট সলিউশন খুঁজছিলাম। আমি ইচ্ছে করে মেলাতে তোর ব্যাগে সুনীলের ওই হুমকি দেওয়া চিঠিটা ঢুকতে দিয়েছিলাম, কারণ আমি জানতাম ওই চিঠি দেখলে দাদু ভয় পেয়ে যাবেন। আমার তোকে লিগ্যালি প্রোটেকশন দেওয়ার অধিকার দরকার ছিল। আমি দাদুকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছি। পুরো বিয়ের নাটকটা আমারই সাজানো। তোকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার আর কোনো উপায় আমার কাছে ছিল না পিচ্চি। তুই হয়তো আমাকে কোনো দিন ক্ষমা করবি না, কিন্তু তুই সারা জীবন নিরাপদে থাকবি, এটাই আমার সান্ত্বনা। আল্লাহ, আমি এত বোকা কেন? আমি কেন ওকে বুঝতে পারলাম না? মেহেরিন স্ক্র্যাপবুকটা বুকে চেপে রেখে ডুকরে কেটে উঠল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো গত 5 বছরে নীরবের করা ছোট ছোট সব বকাঝোকা, শাসনার রাগ। সে বুঝতে পারলো ওই রাগের আড়ালে কতটা বিশাল একটা ভালোবাসার পাহাড় লুকিয়েছিল। একটা লোক তাকে একটু ভালো রাখার জন্য নিজের সম্মান, নিজের ইগো সবকিছু বলিদান দিয়েছে। দুপুর 12টা। ড্রয়িং রুমে দাদু, আমজাদ সাহেব, সালমা বেগম এবং মেহেরিনের মা বসে গল্প করছিলেন। নীরব একটু আগেই বাইরে থেকে এসে সোফায় বসে ফাহিমের সাথে কথা বলছিল। হঠাৎ সিঁড়ি দিয়ে ধুপধাপ পা ফেলে দৌড়ে নিচে নেমে এলো মেহেরিন। ওর 2 চোখ জবা ফুলের মতো লাল, আর বুকে শক্ত করে চেপে ধরা সেই নীল রঙের স্ক্র্যাপবুক। কি রে মেহেরিন, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবে তো। মেহেরিন কারো কথার কোনো উত্তর দিল না। সে সোজা নীরবের সামনে এসে দাঁড়ালো। নীরব অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে মেহরিন, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? মেহেরিন কোনো কথা না বলে হঠাৎ নীরবের বুকে মাথা রেখে ওকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। নীরবের শার্ট খামচে ধরে সে হাউমাউ করে কেঁদে উঠল। তুমি এত খারাপ কেন নীরব ভাইয়া? তুমি এত বড় ধোঁকাবাজ কেন? মেহরিন, পাগলামি করিস না, সবাই দেখছে তো। কি হয়েছে বলবি তো? সবাই দেখুক। তুমি গত 5 বছর ধরে আমাকে কেন এত জ্বালালে? আমার শৈশব বাঁচানোর জন্য তুমি নিজের যৌবনটা এভাবে শেষ করে দিলে কেন? আমি তো একটা গাধি, আমি তো কিছুই বুঝিনি।
নীরবের কথা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে গেল। নীরব স্ক্র্যাপবুকটা মেহেরিনের হাতে দেখে একদম জমে গেল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কি বলছিস তুই মেহরিন? 5 বছর মানে? ঠিক তখনই পেছন থেকে হাসি মুখে এগিয়ে এলো নীরবের বড় বোন তৃষা। বাবা, মেহরিন ঠিকই বলেছে। আপনাদের এই গম্ভীর ছেলেটা গত 5 বছর ধরে আমাদের পিচ্চি মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। আমি সব জানতাম। তৃষা, তুই জানতি আর নীরব আমাদের কাউকে কিছু বলেনি? মা, নীরব মেহরিনের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনারা জানেন, মেহরিন যখন নীরবকে ভুল বুঝে বকা দিত, নীরব রাতে নিজের ঘরে একা বসে বসে কাঁদত। ওর ভালোবাসায় কোনো খাদ নেই মা। আরে এই পুরো বিয়ের প্ল্যানটাও তোমার ছিল তাই না? দাদুকে ভয় দেখিয়ে তুমি আমাকে বিয়ে করেছো শুধু আমাকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য। কি বলিস তুই? নীরব আমাকে ব্ল্যাকমেল করেছে? নীরব মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। সে মেহেরিনের চোখের দিকে তাকাতে পারছিল না। দাদু আমাকে মাফ করে দিন, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমি ওকে হারাতে পারতাম না। দাদু হঠাৎ হো হো করে হেসে উঠলেন। তিনি এগিয়ে এসে নীরবের কাঁধে হাত রাখলেন। আরে বোকা ছেলে, তুই তো আমার আসল নাতি। ভালোবাসার জন্য একটু বুদ্ধি তো খাটাতেই হয়। আমি তো গর্বিত যে তুই মেয়েটাকে এত সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিস। নীরব বাবা, তুই সত্যিই একটা পাহাড়ের মতো আমার মেয়েটাকে আশ্রয় দিয়েছিস। আজ আমি নিশ্চিন্ত। মেহেরিন চোখের পানি মুছে নীরবের দিকে তাকালো। নীরবের চোখেও তখন হালকা পানি জমেছে। মেহেরিন সবার সামনে নীরবের হাতটা শক্ত করে ধরলো। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অদ্ভুত আবেগময় আর ভালোবাসার পরিবেশ তৈরি হলো। বিকেল গড়িয়ে তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। রূপনগরের বাড়ির ছাদে রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। চারপাশটা বেশ শান্ত। নীরব চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ছাদের দরজা খুলে মেহেরিন সেখানে এলো। ওর পরনে একটা লাল রঙের সুতির শাড়ি, চুলগুলো খোলা বাতাসে উড়ছে। সে পা টিপে টিপে নীরবের ঠিক পেছনে এসে দাঁড়ালো। নবাবজাদা কি এখন আমাকে লুকিয়ে লুকিয়ে ডায়েরি লিখছেন? নীরব পেছনে চমকে ফিরল। মেহেরিনের মিষ্টি হাসিমাখা মুখটা দেখে এসেও হাসলো। ডায়েরি তো চুরি হয়ে গেছে, এখন আর কি লিখবো? মেহরিন হঠাৎ একটা পা এগিয়ে গিয়ে ঠিক আগের সেই অবুঝ পিচ্চি স্টাইলে 2 হাত দিয়ে নীরবের শার্টের কলা চেপে ধরলো। এত বড় ধোঁকাবাজ তুমি! 5 বছর ধরে ভালোবেসে আমাকে এত জ্বালালে কেন? আমাকে সোজা করে বললেই তো পারতে। সোজা করে বললে তুই কি করতি? তুই তো দৌড়ে গিয়ে ফুপির আঁচলের নিচে লুকোতি। লুকোতাম না, আমি হয়তো তোমাকে আরো আগে থেকে ভালোবাসতে শুরু করতাম। তুই একটা পিচ্চি গাধি, তোকে ভালোবাসার মানে বোঝাতে গেলে তুই পালিয়ে যেতি। আমি চেয়েছিলাম তুই আগে আমার নির্ভরশীল হতে শেখ, তারপর ভালোবাসা এমনি আসবে। আর এখন তো আমি সব জেনে গেছি। এখন তুমি কি করবে মিস্টার জলহস্তি? নীরব মুচকি হেসে মেহেরিনের কলার ধরা হাত দুটোর ওপর নিজের হাত রাখলো। তারপর খুব আলতো করে মেহেরিনের কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু খেলো। মেহেরিন লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। এখন তুই আমার লিগেল বউ, এখন তোকে সারা জীবনে জলহস্তির খাঁচাতেই বন্দি থাকতে হবে। খাঁচায় আমি থাকবো না, তুমি থাকবে। এবার তুমি নীরবের কান টেনে ধরে বলছি, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আচ্ছা বাবা, তাই হবে। আর কি কি অর্ডার আছে মহারানীর? তোমার ওই ডিমের কুসুম কিন্তু সারা জীবন আমিই খাবো। একটা কুসুমও তুমি পাবে না। ঠিক আছে, আমার কুসুম তুই খাস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোর এই গোলাপি রঙের বিদঘুটে সাইজের টেডি বিয়ারকে কিন্তু আমি কালকে ডাস্টবিনে ফেলবো। ওটার জন্য আমি খাটে ঘুমাতে পারি না। খবরদার, টেডির গায়ে হাত দিলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেবো। লাফ তো কালো দিয়েছিলি, আমি তো লুফে নিলাম। দুজনের এই মিষ্টি খুনসুটি আর হাসাহাসির মাঝে ছাদের নিচ থেকে দাদু, ফাহিম আর পলাশের জোরে জোরে সিটি বাজানোর শব্দ শোনা গেল। ভাইয়া, রোমান্স শেষ হলে নিচে আয়, আমরা কেক কাটবো। মেহেরিন লজ্জায় একদম লাল হয়ে গেল। সে দ্রুত নিজের মুখটা নীরবের চওড়া বুকের ভেতর লুকিয়ে ফেলল। ও ফাহিমটা আস্ত একটা বাদর। তোর ভাই তো বাদর তো হবেই। নীরব হাসতে হাসতে মেহেরিনকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরন্ত বিকেলের সেই সোনালি রোদে দীর্ঘ 5 বছরের লুকানো ভালোবাসার এক পূর্ণতা পেল। মেঘ আর রোদ্দুরের এই লুকোচুরির মাঝে পিচ্চি বউ আর তার রাগী নীরবের এই মিষ্টি, ফানি আর প্রচণ্ড রোমান্টিক গল্পটা চিরকালের জন্য এক সুন্দর ফ্রেমে বন্দী হয়ে গেল।